ছোটোবেলাকার কথা আমার মনে পড়ছে আজকে। যখন ছোটোবেলায় ওই পড়ার বইগুলো উল্টাতাম, তার বইয়ের যে ওপরের কাভার পেজ, তার উপরে কখনো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি, কখনো বঙ্কিমচন্দ্রের ছবি, কখনো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। আর আজকে আমরা প্যানেল শুরু করলাম দুজন ভদ্র মহোদয়ের ছবি দিয়ে। একজন হচ্ছে টুল্লু মণ্ডল, যার বাড়ি হচ্ছে বীরভূমে, আর দ্বিতীয়জন মাননীয় শ্রীযুক্ত সুমিত রায়। এই দুজনের ছবি প্রথম দেখিয়ে আমরা তাদেরকে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। দেখুন, শ্রদ্ধা কেন জানাবো না, কারণ তৃণমূল ক্ষমতায় নেই প্রায় 2 মাস 23 দিন হয়ে গেল। আজও আলোচনার শিরোনামে এই দুজন বিত্তবানের নাম। প্রথমজন তো ডেফিনেটলি বিত্তবান, সেটা প্রমাণিত হলো আজকে যখন একের পর এক ট্রাঙ্ক ভর্তি টাকা উদ্ধার হচ্ছে। আর দ্বিতীয়জন হচ্ছে বিত্তবানের সফর সঙ্গী, অর্থাৎ অন্যতম রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতা তৃণমূল জমানার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্কুল ফ্রেন্ড সুমিত রায়। এই দুজনের ছবি দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করলাম। আজকে সুমিতের বাড়িতে নোটিশ গিয়েছিল, সুমিত রায়ের মা সেই নোটিশ গ্রহণ করেছেন। এদিকে হাইকোর্ট আবার একটা হালকা রক্ষা কবচ দিয়েছেন সুমিত রায়কে। হয়তো আগামীকাল কোর্টে সাবমিট হতে পারে, যেতে পারেন, কিন্তু এখনও পর্যন্ত সুমিত রায়ের উনি যে কোথায় আছেন বা নেই সেটা আমরা এখনও জানতে পারছি না। এখনও পর্যন্ত নাগালের বাইরে, মানে পুলিশ নাগালের বাইরে। তো সেই হচ্ছে সুমিত রায়, যার ছবি আমরা দেখতে পাচ্ছি। এই সুমিত রায় ছিলেন হচ্ছে কার্যত বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গেটওয়ে। যেরকমভাবে নর্থ বেঙ্গলের শিলিগুড়িকে গেটওয়ে অফ নর্থ বেঙ্গল বলা হয়, ঠিক সেরকমই। মানে সুমিত রায়ের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হতো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছু ঘটনা বলি, যা উনি যা যা করেছেন, সমাজসেবা যা যা করেছেন, তার প্রায় সবটাই সুমিত রায়ের কম বেশি জানা। সবটা পুরোপুরি জানেন কিনা আমার তো জানা নেই, কম বেশি জানা। এখন সুমিত রায় কোথায়, এটা বড় প্রশ্ন। অনেকে আশঙ্কা করছেন যে সুমিত রায় সুস্থ আছেন কিনা, এটা যেরকম বাস্তব, পাশাপাশি আবার অনেক সফর সঙ্গীত ভানাটুরে চলে গেছেন বিনয় মিশ্র টিস্টের মতো। আবার উনি বিদেশ সফরে গেছেন কিনা, এটাও একটা বড় প্রশ্ন। এই অনেক প্রশ্ন নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব আর কি। তো তাতে আমরা কিছু মানুষের বক্তব্য আজকে পেয়েছি, যেটা হচ্ছে গতকাল আপনাদের মনে থাকবে আমি যখন কালকের হাল্লাবোল করি, ঠিক সেই সময় আমাদের হাতে কিছুক্ষণ আগে ক্যাগ রিপোর্ট আসে। ক্যাগ রিপোর্টটা প্রকাশিত হয় এবং তাতে দেখা যায় যে আমফানের যে টাকা এসেছিল সেন্ট্রাল থেকে, সেটা নিয়ে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এবং এমন এমন জেলার মানুষ টাকা পেয়েছেন যাদের অ্যাকচুয়ালি ক্ষতি হয়নি, আর যারা ক্ষতিগ্রস্ত তারা টাকা পাননি। তো আসুন এই অংশটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করি। আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে ধ্রুববাবু আসবেন, যিনি রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। একটা সময় বীরভূমের জেলা সভাপতি ছিলেন এই ধ্রুব সাহা। তো কাজেই ধ্রুবদার আসার জন্য একটু ওয়েট করছি, নাহলে আমি শুরু করতাম আজকে ওই টুলু মণ্ডলকে দিয়ে। টুলু মণ্ডলের মেয়ের বিয়ের কথা আপনাদের মনে আছে? টুলু মণ্ডলের মেয়ের বিয়ের কথা, বিরাট করে বিয়ে হয়েছিল। কলকাতার বুকে দাঁড়িয়ে আমরা মিডিয়ারা হই হই করে সেই বিয়ের ছবি এগুলো প্রকাশ করেছিলাম। টুলু মণ্ডল যে আন্ডার স্ক্যানারে ছিলেন না তা নয়, ইডি সিবিআই অনেক হয়েছে, কিন্তু রাজ্য পুলিশ কখনো টুলু মণ্ডলের বাড়িতে যাবে এটা কখনো রাজ্য পুলিশ ভাবেওনি, করেওনি। আর টুলু মণ্ডল কখনো রাতে অনেক দুঃস্বপ্নের মধ্যে এই সব দুঃস্বপ্ন দেখেননি যে খাকি পোশাক পরা পুলিশ টাকা গোনার মেশিন নিয়ে তার বাড়িতে টাকা গুনছে। এটাও না স্বপ্নের অতীত। উনি এখন গ্রেপ্তারির বাইরে পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু টুলু মণ্ডল আগামী দিনে গ্রেপ্তার হবেন কিনা আমি জানি না। তবে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকার উৎসের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত আছে কিনা। এবার আজকে স্টুডিওতে উপস্থিত নীলাঞ্জন, তার হাতে উন্মুক্ত পেন আমার দিকে ছুঁড়ে মারতে পারে। আমার চশমা যদি না বাঁচাতে পারে তাহলে আমার চোখ ফোক অন্ধ হয়ে যাওয়ার কথা। যে বলবে যে একটা টুলু মণ্ডলের বাড়ি বীরভূম কলকাতা থেকে কত দূর, সেখানে টাকা পাওয়া গেছে, তুমি আবার সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানছো, আবার তোমার সাহস তো কম নয়। কিন্তু দেখুন, এটা আমার সাহসের বিষয় নয়। আমি নীলাঞ্জনকেও পরিষ্কার করে দিই, নীলাঞ্জন আমার খুব প্রিয় বক্তা, আমি এটা পরিষ্কার করে দিই যে ভাই, আমি এই কথাটা বলছি না। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য একটা সময় বীরভূম জেলার, মানে ঝড় এসছে, পাতা নড়বে কিনা জিজ্ঞেস করছে অনুব্রত মণ্ডলকে, যে আমি নড়বো, ঝড় তো এসছে। সেই অনুব্রত মণ্ডল কয়েকদিন আগে বলেছিলেন যে আমি জেলে যাওয়ার পর পাথর খাদান থেকে রোজগার করবো, সব দেখাবো পরপর। আপনাদের জন্য আজকে অনেক কিছু রয়েছে আল্লাহ বলে। আপনারা চাইলে অনুষ্ঠান খানিকটা ত্বরান্বিতও আমরা করতে পারি 8টার পরে, সেরকমও আমি আজকে পারমিশন আগেই পেয়ে গেছি। তো কাজেই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটু আমফানে যাই।
এই আমফানে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ। আর আমরা এটা নীলাঞ্জন জানবেন না, কারণ নীলাঞ্জন যথেষ্ট নতুন আমাদের সঙ্গে, মানে বলা যেতে পারে যে নতুন প্রজন্মের গেস্ট আর কি। কিন্তু 2000 প্লিজ, একজন অবিবাহিত ছেলের ছবি যাচ্ছে, পাশে টুলু মণ্ডলের আর বিবাহিত মেয়ের ছবিটা এখন যাওয়ার কোনো মানে হয় প্লিজ। তো যাই হোক, আমি যে জায়গাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেই সময় কালকে আমার গেস্ট ছিলেন হচ্ছে প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সিএনএর মানে এয়ার হওয়ার পর থেকে প্রদীপ্ত বাবুরা, সৌরভপ্রিয়রা এরা করছেন, প্যানেল আমাদের করছেন। তো কাজে আমরা যখন টানা বেলাগাম দুর্নীতি করেছিলাম, যে আমফানে দুর্নীতি হয়েছে বলে, সেই সময় আমাদের চ্যানেল ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল 2 দিনের জন্য প্রায়। তো সেটা নীলাঞ্জনের সেই ইতিহাস জানা নয়। আমরা সেই ছবিও যদি পারি তো আজকে একটু দেখিয়ে দেবো, সেই ব্ল্যাক আউট হয়ে যাওয়ার সময়কার কিছু ছবি আমরা আছে আমাদের কাছে। তবে গতকাল ক্যাগ রিপোর্ট আসার পর আমরা খানিকটা স্বস্তি পেলাম যে আমরা যে খবর দেখিয়েছিলাম, আমাদের রিপোর্টাররা অনফিল্ড যা রিপোর্ট করেছিলেন সেটা একেবারে মিথ্যা নয়। কার্যত আমাদের সেই দেখানো খবরেই শিলমোহর পাওয়া গেল। আর 2020 সালে হয়েছিল আমফান। সেই সময়ে আরও মানে আমরাই একমাত্র চ্যানেল ছিলাম, আপনারা জানেন, যারা তদানীন্তন সরকারের নানান বিষয়ে সমালোচনা করতাম। আমি নাম করব না, কিন্তু আমার বেশ কিছু বন্ধু নবান্নে স্পেশাল সার্ভিলেন্স ডিপার্টমেন্টে ছিলেন। তো তারা বলতেন যে তোদের চ্যানেলটা কিন্তু এখানে চলে এবং তাকে অবজার্ভ করা হয় যে কি দেখানো হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে তদানীন্তন সরকার আমাদের চ্যানেল দেখে বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন, মিথ্যা বললে হবে না। কোথাও জল নেই, কোথাও কল নেই, কোথাও রাস্তা খারাপ করতেন, কিন্তু দুর্নীতির ব্যাপারটাকে কখনোই কম্প্রোমাইজ করেন। এবং আমরা যখন দুর্নীতির খবর করেছি তখনই আমরা রাজ রোশানলে পড়েছি। কখনো চ্যানেল বন্ধ হয়েছে, কখনো সাংবাদিক মার খেয়েছে, কখনো বুম ভেঙেছে, কখনো ক্যামেরা ভেঙেছে, কখনো গাড়ি ভেঙেছে, হয়েছে। 2021 সালে আমি কালকেই বলছিলাম যে আমাদের এমন পরিস্থিতি হয়েছিল যে আমাদের যে মানে মাইক্রোফোনটা দিয়ে আমরা মানুষের প্রতিক্রিয়া নিই, তাকে টেকনিক্যাল টার্মে বলা হচ্ছে বুম। সেই বুমকে আমরা লোগো ছাড়া অনুষ্ঠান আমরা মানে আমাদের ভোট কভার করতে হয়েছিল। তো আসুন আজ শোনাই, আপনাদের কিছু বক্তব্য শোনাবো যেগুলো নীলাঞ্জনের সামনে। আমি পরিচয় করি দিই আগে যারা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন নীলাঞ্জন, আমার অত্যন্ত প্রিয় তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমাদের সঙ্গে গত বেশ কয়েক মাস ধরে নীলাঞ্জন রেগুলারলি আমাদের চ্যানেল অ্যাটেন্ড করছেন। আমি নীলাঞ্জনকে আজকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। প্রাক্তন পরিষ্কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমি অরিন্দম দাকেও স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। অরিন্দম দা থাকলে একটু ইন্ট্রোডিউস করাবো। অরিন্দম আচার্য। অন্যদিকে অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, আলোচক আমাদের সঙ্গে রয়েছেন। আমি অমিতাভ দাকেও স্বাগত জানাবো। অমিতাভ দা আমাদের সেই সময়কার সঙ্গী, আমাদের দীর্ঘদিন অকৃত্রিম স্নেহ ভালোবাসা আমাদের দিয়েছেন। যে টপিক হোক না কেন লাস্ট নোটিসে উনি বলেছেন, এর জন্য ধন্যবাদ। আমার মনে হয় অমিতাভদার মনে থাকবে আমরা যখন বেলাগাম দুর্নীতি করছি তখন আমফান নিয়ে আমরা কিভাবে অনুষ্ঠান করেছিলাম একের পর এক। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি, কিন্তু আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে আমফানের পরে বহু মানুষ তো সেই সময়কার ত্রাণ পাননি, কিন্তু রিসেন্ট গতকাল এই ক্যাগ রিপোর্ট বেরোনোর পর আমরা কিছু মানুষের আজকে প্রতিক্রিয়া নিই, প্রান্তিক মানুষের, বিভিন্ন জেলার। তারা কি বলেছেন আমি চাইবো একবার সেগুলো যদি পরপর দেখানো যায় তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখব কোনো রকম তো সুযোগ সুবিধা পাইনি, বরঞ্চ আমি যাতে না কোনো সুযোগ সুবিধা পাই সেরকম পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে। আমাকে সাইড থেকে সেট পর্যন্ত এসছে। আমার তো পুরো অ্যালবেস্টার উড়েই চলে গেছিল। আমি পয়সার জন্য গেছি, বলে কিচ্ছু হবে না, তোমরা বিজেপি করো, কিচ্ছু হবে না। আমাদের পরীক্ষা আমাদের কোনো কিছু দেয়নি বাবা, কোনো কিছু দেয়নি গৌতম অধিকারী। আমাদের ঘর দর উড়ে গেছে, আমরা যেত তবু বলছে যে ঘর উড়ে যায় না, আমরা দিশা করি, দেখে গেও তবু দেয়নি, কিচ্ছু দেয়নি। আমফান ঝড়ে সব ঘরে খোলা উড়ে চলে গেছিল, একটাও খোলা ছিল না। আর আমরা অনেক কষ্ট করে খেটে করে খোলা লাগিয়েছি ফিরে। কেন সরকারি সাহায্য পান না? কোনো সরকারি থেকে সাহায্য পাইনি। আমাদের যে উমা অধিকারী ছিলেন উনিও কোনো সাহায্য করেননি। ফাঁকা মাঠে আমাদের ঘর, ঠিক আছে, কেউ কোনো সাহায্য করেনি। আমাদের যে গ্রামের প্রধান উমারানী অধিকারী, ওনাকে অনেকবার জানানো হয়েছে, উনি কোনো আমাদের সাহায্য করেনি। আমফানে ব্যাপক তো ক্ষয়ক্ষতি হয়েছিল। আপনাদের ক্ষয়ক্ষতি পূরণ টাকা পেয়েছিলেন? না, পাইনি কিছু। কি বলেছিল তখন? একটা তিরপলের জন্য বলেছিলাম, বেড়া ভেঙে গেছিল বলে ঘরে,
চেয়েছিলাম, দেয়নি। ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে, টাকা পয়সা যা এসছে সব লুটে পুটে খেয়েছে। তিরপল এসছে, তিরপল দেওয়া হয়নি, টাকা এসছে, টাকাগুলো ওরা নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমার ঘর ভেঙে পড়ে গেছে, আমার ঘর ভেঙে পড়ে গেছিলো, আমরা একটা তিরপল চেয়েছিলাম, দেয়নি। ইয়াদ আলী তখন আমার এখানে ছিল বেঁচে, তখন ইয়াদ আলী আবার 3বার দরখাস্ত করেছি, দেয়নি। তারপরে এখানটা যা সাহায্য অভিযোগে আছে আমরা তো একটাও পাইনি। আমফানের সময় ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে, ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে, মাঠের জমি রয়েছিলাম 2 বিঘে বন্ধক করে, সে পর্যন্ত ডুবে গেছে জলের তলায়। তাও আমরা কোনো সাহায্যের সুযোগ কিছু পাইনি। একটা তিরপল চেয়েছি, তাও পর্যন্ত আমাদের দেয়নি, বলেছে ওরা বিজেপি করে, ওদের দেওয়া যাবে না। 5,000 টাকাও পেলেন? 5,000 টাকা আমফানের সময় কোনো রকম অনুদান আমরা পাইনি, কোনো রকম। রাজ্য সরকার আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে, আপনারা কি তা পেয়েছেন? না না, আমরা এখানে কেউ পাইনি। এবার ব্যক্তিগতভাবে কেউ পেয়েছে কিনা জানতে, আমরা ব্যক্তিগত পাইনি, বা আমাদের পাশে বাড়িতেও যারা ছিল পাইনি। সাহায্য পাননি তাহলে? একটা পেপারও দেয়নি, আমিও করেনি। দিদি, আমফানে আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছিল? আমাদের টালি উড়ে পাল্টি গেছিল। আপনারা অঞ্চলে জানিয়েছিলেন? অঞ্চল থেকে তো হ্যাঁ জানানো হয়েছিল, কিছু দেয়নি সুযোগ সুবিধা। এই মানুষগুলো যে বিত্তবান নয়, মানে ওই টুল্লু মণ্ডলের মতো নয়, এটা তো বুঝতে পারলেন অন্তত পক্ষে তাদের ছবি দেখে। টুলু মণ্ডলের মেয়ের বিয়ের একটা ক্লিপস আজকে আমি আমাদের অ্যাসাইনমেন্টে দেখছিলাম, চমকে চমকে উঠছিলাম বারবার ওই ক্লিপসটা দেখে। এই মানুষগুলো হতদরিদ্র, তাদের মুখ, চোখ, চেহারা, পোশাক, বাড়ি, ঘর সবটাই প্রমাণ করছে যে দারিদ্রতার মধ্যে দিয়ে এদের চলতে হয়। এই মানুষগুলো একটা ত্রিপল চেয়ে পাননি। আর কয়েকদিন আগে আমরা দেখছিলাম নীলাঞ্জনের দাদা অরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাসের ক্লাব থেকে বিশ্ব বাংলা ছাপ দেওয়া ত্রিপল পাওয়া যাচ্ছে। এই হচ্ছে দেখুন, এই যে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের ছবি দেখতে পাচ্ছেন তো। আর ওই মানুষগুলো দেখুন, আজকে যার বাড়ি থেকে প্রায় 25 কোটি টাকা ভ্যালুয়েশনের জিনিসপত্র উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। শেখ শাহজাহান একটা গ্যারেজ করেছিলেন সন্দেশখালীর। নীলাঞ্জনরা শেখ শাহজাহানকে তো সন্দেশখালীর বেতাজ বাদশা বলে জানেন। নীলাঞ্জন এখন যে নেত্রীর সঙ্গে ঘোরেন, নীলাঞ্জন এখন যে নেত্রীর সঙ্গে 21শে জুলাই পালন করলেন, সেই নেত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন ওকে ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে শেখ শাহজাহানকে। কি অমিতাভদা মনে আছে সে কথা? অমিতাভদা শুনতে পাচ্ছেন? ছবিটা দেখতে পাচ্ছি না, এই আবার দেখতে পাচ্ছি। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শেখ শাহজাহানকে কি করা হচ্ছে, ফাঁসানো হচ্ছে, শেখ শাহজাহানকে ভুল অভিযোগ আনা হচ্ছে। এই হচ্ছে ঘটনার ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। গতকাল সেই ক্যাগ রিপোর্ট সামনে আসলো, যেখানে শেখ শাহজাহানের একটা গ্যারেজ বাড়ি, তার উপরে আমরা যখন সেই গ্যারেজ বাড়ির যখন ইন্সপেকশন হলো, ইডি গিয়েছিল, তখন দেখলাম সেই গ্যারেজ ঘরটাই, তার মধ্যে বেশ কিছু কোটি টাকার গাড়ি রাখা রয়েছে, 2-3টে, তার দাম অনেক লাখ টাকা। হ্যাঁ, সবগুলো মিলিয়ে কোটি টাকার উপর ভ্যালুয়েশন। কিন্তু সেই গ্যারেজের ছাদে রয়েছে স্নেহের ছোঁয়া, বিশ্ব বাংলা লোগো দেওয়া কালো ত্রিপল। আর এই প্রান্তিক মানুষগুলো কিচ্ছু পাননি। তো আসুন অমিতাভদাকে আমি যাওয়ার আগে আমি পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, স্বাগত জানাবো আপনাকে আজকের এই অনুষ্ঠানে। অরিন্দম দা, স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে। অরিন্দম দা, আপনি সবার আগে বলবেন প্লিজ, আপনাকে দিয়ে আমি শুরু করি তাহলে। হ্যাঁ অরিন্দম দা, আপনাকে দিয়ে তাহলে শুরু করি। আপনি আমাকে বলুন, এই যে আজকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ক্যাগ রিপোর্টের পরে, আমফানের সময় আপনিও অনেক অনুষ্ঠান করেছেন, কেন পুলিশের তদন্ত করে বের করতে বা ক্যাগ রিপোর্টকে প্রকাশ্যে আনতে এত দেরি হলো, এবং এরপরে তদন্ত কিভাবে এগোতে পারে, বা কতটা তদন্ত হবে, কতটা এফেক্টিভ রেজাল্ট আমরা পাবো? শোনা যাচ্ছে অরিন্দম দা? আচ্ছা, আমরা অমিতাভদাকে দিয়ে শুরু করি। হ্যাঁ অমিতাভদা প্লিজ, আমি যেখানটা বলছিলাম যে কালো ত্রিপল পাওয়া গেল স্বরূপ অরূপ বিশ্বাসের দুর্গাপুজোর জায়গায়, কালো ত্রিপল পাওয়া গেল শেখ শাহজাহানের কাছে, আরও একাধিক তৃণমূল নেতায় কালো ত্রিপল ব্যবহার করেছেন, আর ওই প্রান্তিক মানুষগুলো পাননি। আপনার কি মনে হয় যথার্থই ক্যাগ রিপোর্ট সামনে এসছে এবং এরপরে কিভাবে ইনভেস্টিগেশন হতে পারে?
দেখো, ক্যাগ একটি নিরপেক্ষ কি বলবো সমীক্ষা সংস্থা, যারা কিনা পরিষ্কার সরকারি আয় ব্যয়ের বিভিন্ন দিকগুলোকে এবং তার পেছনের যে যৌক্তিকতা আছে সেই যৌক্তিকতাকে খতিয়ে দেখে। সাংবিধানিকভাবে তারা এই কাজের জন্যই ন্যস্ত। ফলে স্বাভাবিকভাবেই ক্যাগ যখন কোনো বেনিয়মকে চিহ্নিত করে, কোনো বেনিয়মকে দেখিয়ে দেয়, সংশ্লিষ্ট সরকারের সেক্ষেত্রে দায়িত্ববান হয়ে সচেতন হয়ে সে বিষয়ে পদক্ষেপ করা উচিত এবং সেইখানে যে অনিয়ম বা অনাচার চলছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য দৃঢ় পদক্ষেপ করা উচিত। কিন্তু বিগত 15 বছর ধরে আমরা দেখেছি ক্যাগ রিপোর্টের একটি কথাতেও সরকার কোথাও কর্ণপাত করেননি। বরঞ্চ যেটা হয়েছে সেটা একদিকে যেমন মেলা খেলার নামে মানে ব্যাপকভাবে সরকারি কোষাগার থেকে অর্থ বিলানো হয়েছে, ঠিক তেমনি ভাবে জনগণের পয়সায় যে ত্রাণ পৌঁছে যায় আর্তপীড়িত মানুষদের, যারা প্রাকৃতিক দুর্যোগের সামনে অসহায় হয়ে পড়েন, বিশেষ করে সুন্দরবন এলাকার মানুষ। এবং মাথায় রাখতে হবে, এই যে আমফান ঝড়ে এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির পেছনেও একটা নোংরা রাজনীতি আছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসা আয়লার অভিজ্ঞতার পর বাঁধ নির্মাণের জন্য যে অর্থরাশি বরাদ্দ হয়েছিল, সেই অর্থরাশি ফিরে চলে যায় শুধু এই কারণে যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সেইখানে সেই কাজটা করতে দেননি বা করতে চাননি। তার কারণ, যদি ওইখানে বাঁধ গড়া যেত তাহলে এইভাবে সমুদ্রের জল ঢুকে পড়ে যেভাবে ভেরিগুলো নষ্ট হয়েছে, চাষের জমি নষ্ট হয়েছে, মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে স্থায়ী রেখে প্রত্যেক বছর ত্রাণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফান্ড আনা যেত না। এবং তারই পরিণামে আমরা দেখলাম আমফানের সময় এই যে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি, তার মুখোমুখি এসে পড়লেন এই হতদরিদ্র মানুষগুলো। সুতরাং এরা মুখে উন্নয়নের রাজনীতির কথা বলে গেছেন, কিন্তু প্রতিটা ক্ষেত্রে যে পদক্ষেপ করেছেন সেটা কেবলমাত্র তাদের আখের গোছানোর রাজনীতি। এবং সেইটা করতে গিয়ে কার্যত এদের স্বার্থের, এদের লোভের, স্বার্থ বললে খুব সংক্ষিপ্ত বলা হয়, এদের লোভের, অপরিমেয় লোভের যুপকাষ্ঠে বলি হয়েছে এই সাধারণ মানুষগুলো, হতদরিদ্র মানুষগুলো, যারা সুন্দরবন এলাকার ওই নোনা জমিকে কোনো মতে পরিষ্কার করে, কঠোর পরিশ্রমে পরিষ্কার করে তাতে ফসল ফলিয়ে সামান্য আয় সেগুলো এই মহানগরে নিয়ে আসেন। তারা এই বিস্তর, ওই ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে সামান্য জীবিকা নির্বাহ করেন। এই মানুষগুলো প্রতারিত হয়েছে। শুধু প্রতারিত হয়েছেন এই কারণে, যদি ধরেও নি, একজন বলছিলেন যে তাদের রাজনৈতিক পছন্দের জন্য। প্রশ্ন হচ্ছে, আমি যখন রাজ্য চালাচ্ছি আমি কার মুখ্যমন্ত্রী? আমি কি কোনো দলের মুখ্যমন্ত্রী হতে পারি? আমি কি কোনো আমার সমর্থকদের শুধুমাত্র মুখ্যমন্ত্রী হতে পারি? রাজধর্ম তো তা বলে না। অবশ্য কাকস্য পরিবেদনা, কাকে এই রাজধর্ম বোঝাচ্ছি আর মানে কেন বা এই আলোচনা? স্পষ্টতই 15 বছর এদের শাসন পদ্ধতি বুঝিয়ে দিয়েছে। ক্যাগের রিপোর্ট তো দূরে থাক, কোনো সমালোচনা, কোনো ধরনের যে সাবধানবাণী, চেতাবনী, এসব এদের কর্ণপাত করা স্বভাব, এদের স্বভাব বিরুদ্ধে। এবং পুলিশও অমিতাভদা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমি যাব একবার অরিন্দমদার কাছে। পুলিশ ব্যবস্থা নেয়নি এবং এই যে আজকে এত টাকা উদ্ধার হচ্ছে বা ক্যাগ রিপোর্ট গতকাল এসছে, ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, এই বিষয়ে পুলিশের ভূমিকা কিভাবে আপনি দেখবেন সেই সময়? এবং পুলিশ যদি কাজ না করতে পারে তার দায় তো পুলিশ মন্ত্রীরও থাকে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়। অরিন্দমদা, দেখুন, পূর্বতন বক্তা যে ওই আমফান নিয়ে বক্তব্য বললেন, উনি একটু খুব কম বলেছেন। কারণ আমি এই বালিদ্বীপ, গোসবা থেকে, সুন্দরবন থেকে বহু জায়গায় সেই সময় গিয়েছিলাম। চোখের জল আপনারা না ধরে রাখতে পারবেন না, যে 7 দিন 10 দিন ধরে বাঁধের উপরে পড়ে আছে। যখন নাকি আজকে বন্যা আসছে, ওখানে ইরিগেশন ডিপার্টমেন্টকে 15 দিন আগে বলেছিল, কিন্তু কেউ যায়নি। আমরা ত্রাণ নিয়ে গিয়েছিলাম, গ্রামের মানুষরা ছুটে ছুটে এসেছিল। এবার আপনাদের বলি, এই যে দুর্নীতিটা বলছেন, দিস ইজ সিস্টেম। সিস্টেমটা কি? আপনি যে প্রথম পুলিশের কথাটা বললেন, পুলিশে হাত পা বেঁধে রেখেছিল। আপনারা দেখেছেন তো, একটা কচ্ছপ বলে একটা প্রাণী আছে, 4 পা দিয়ে হাঁটে। এরা হচ্ছে, পুলিশ যখন নাকি থানায় ঢোকে ওটাকে উল্টে দেয়। উল্টে দেয় মানে কচ্ছপের 4টে পা এরকমভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে আমাদের একটু চলার শক্তি দাও। কেন আজকে বলছি, পুলিশকে টোটালি কলাপস করে দিয়েছিল। এই যে সিস্টেমটা, এই সিস্টেম আপনি আমাকে আজকে বলুন না। এই যে সোনা ধরা পড়ছে, সোনা ধরার ক্ষেত্রে প্রথম যে কর্তব্য, আমি
মালদা থাকতে এগুলো করেছি, পেয়েছিলাম। প্রথম হচ্ছে গিয়ে সোনার যদি কোনো খবর পাওয়া যায় তখন কোলাপস কে করে দিয়েছিল অরিন্দম দা? না ভাই, ওটা কিন্তু কাস্টমস এবং পুলিশের রাজস্ব ব্যবস্থাকে গোয়েন্দাকে কোলাপস দেখতে কে হয়। করে দিয়েছিল? হ্যাঁ, পুলিশি ব্যবস্থাকে কোলাপস কে করে দিয়েছিল? একদম 100% পুলিশ মন্ত্রী। এটার জন্য এত ফ্যাক্ট ফাইন্ডার করতে দরকার নেই। আপনি আমাকে বলুন না যে কোনো মুখ্যমন্ত্রী বা রাজ্যের যদি কোনো অর্ডার হয়, সেই অর্ডারটা ইমপ্লিমেন্টেশন যদি কোনো ডিএম না করে, তো ডিএম এর তো চাকরি চলে যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আছে, একের পর যে নিয়মগুলো আসছিল, একটাও পাত্তা দেয়নি। আপনি বলে থাকুন যে একদম বিএসএফ এর ল্যান্ড থেকে শুরু করে আমি অশোকনগরে, আপনি বোধহয় অশোকনগরে থাকেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, 2018 সাল থেকে অরিন্দম দা, ওএনজিসি রেডি হয়েছিল, হ্যাঁ কিন্তু জানি এই মুখ্যমন্ত্রী তারও একদম কাজ ডিলে হয়েছে। হ্যাঁ, আপনি আমাকে একটা বলুন তাহলে, মমতা বন্দ্যোপাধ্যায় তো 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছেন যে সব চোরগুলো অন্যদিকে চলে গেছে। অভিষেক ব্যানার্জি বলছেন সব চোরগুলো ঋতব্রতর দিকে চলে গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যারা তার সঙ্গে আছেন তারা হচ্ছে ডিটক্সিফাইড তৃণমূল। হ্যাঁ, মানে শুদ্ধ তৃণমূল আর কি, বিশুদ্ধ তৃণমূল, পিওর বিশুদ্ধ তৃণমূল। তাহলে এই অভিযোগ তো তাহলে ঠিক, মানে তারা যে বলছেন আমরা বিশুদ্ধ, এটা তো ঠিক নয় তাহলে। দেখুন, আপনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আই পেড মাই ডিপ রেসপেক্ট। ইনস্পাইট অফ দিস আমি আপনাকে বলছি, ওনার কোনো কথা কেউ বিশ্বাস করে না। কেন আপনাকে বলছি, আপনি বিগত দিনে পার্থবাবু যখন ধরা পড়ে, তার আগেরগুলো দেখুন, সারদা তখন বলেছিলেন একটা কথা, যে আমি যদি জানতাম কাউকে নমিনেশন দিতাম না। এখন এতদিন পরে তাহলে উনি জানতে পারলেন এগুলো চোর ছিল। আপনি আমাকে বলুন না আজকে যে এই যে দীর্ঘদিন ধরে দুর্নীতি। আর আরেকটা কথা বলছি, আমার খুব হাসি পায় যে আজকে দেখুন কত নিয়ম আছে। আপনি জানেন তো দেবাশিস বাবু, যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে অ্যাক্ট হচ্ছে গিয়ে 8068টা আইন আছে, আর স্টেট গভর্নমেন্টের 225টা আইন আছে। কিন্তু আপনি দেখুন, ইনস্পাইট অফ দি নতুন নতুন আইন হচ্ছে। পঞ্চায়েত নিয়ে একটা নতুন আইন হলো, গুন্ডা দমন আইন, 1000 স্যালুট জানাই। কিন্তু আপনি আমাকে বলুন যে গত পরশুদিন যে আজকে লোকসভায় একজন বিরোধী পক্ষ যে বক্তব্যটা রেখেছে, খুব ভাইটাল কথা বলেছে, যে আজকে নিট নিয়ে যে আলোচনা হচ্ছে, 2023 সালে আইন হয়েছিল। আপনি বলুন, যাদেরকে ধরা পড়ছে সাথে সাথে বেরিয়ে চলে আসছে, একটা কাস্টডি ট্রায়াল নেই, একটা বার্ডেন অফ প্রুফ নেই। আমি আপনাদের বলছি যে এগুলো সমস্ত ইট অ্যাপিয়ার্স টু বি লিপ সার্ভিস। আজকে আমাদের নতুন মুখ্যমন্ত্রী যে জিনিসগুলো করছে আপনি দেখে নিন। গুন্ডা দমন আইনে যে ধরা পড়েছে, এটা একটা স্ট্রিক্ট অর্ডার আছে যে 1 বছর রাখতে পারবে। কিন্তু বিগত দিনের পর দিন যে দুর্নীতিগুলো করছে, আপনি বলতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী জানেন না? উনি হচ্ছেন গিয়ে পুলিশ মন্ত্রী, উনি জানেন না? আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। উপেন বিশ্বাস 2019 সালে রেজিগনেশন দিলেন কেন? একজন প্রাক্তন মন্ত্রী স্পেসিফিক্যালি বলে দিচ্ছিলেন যে রঞ্জন টাকা তুলছে, তা সত্ত্বেও আজকে চুপ করে বসেছিলেন। তাহলে আপনারা বলতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যদি আজকে ইন্টেলিজেন্স না পায়, ইন্টেলিজেন্সটা কি? যে তোমরা দুর্নীতির মাধ্যমে টাকা তোলো এবং 40% ডাকো, 60 আমাদের দিয়ে দাও, এই তো কথা। তা নয় তো এত 2000 কোটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন এমপি, দিল্লি থেকে যাতায়াতের জন্য আজকে 36 লক্ষ টাকা খরচ করছে এই ছেলেটা। আমাদের ভারতবর্ষে 553 জন আজকে এমপি আছে। আপনি গিভ অ্যান এক্সাম্পল যে একজন এমপি আজকে দিল্লি থেকে যাতায়াতে 36 লক্ষ টাকা, এটা কোথা থেকে পাচ্ছে? কে দিচ্ছে? এটা আপনার আমার টাকা চুরি করছে এরা সমস্ত। এই টাকা কি আমফানের টাকা? কারণ আমফানে প্রায় 2000 কোটি টাকা ফিস করেছে, এটা আসছে কোথা থেকে? একদম আমফানে কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে, যার অভিযোগ রয়েছে। যে পরিবারের পাওয়ার কথা 20,000 টাকা, তাকে দেওয়া হয়েছে 5,000 টাকা। 50% টাকা, মানে 20,000 দেওয়ার কথা 10,000 দেওয়া হয়নি, এরকম সংখ্যা হচ্ছে 75%। ক্যাগ রিপোর্ট বলছে, আমাদের রিপোর্ট নয়, ক্যাগ রিপোর্ট বলছে। পুরুলিয়াতে যেখানে ঝড়ের প্রকোপ তুলনামূলক কম ছিল, সেখানে 100% বাড়িকে ক্ষতিগ্রস্ত দেখানো হয়েছে। বুঝতে পারছেন কি অবস্থা? তাহলে এই দুর্নীতির টাকাতেই কি র্যালিশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে নীলাঞ্জনদেরকে সঙ্গে নিয়ে যখন বলছে যে, দেখুন, নীলাঞ্জনের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, কারণ নীলাঞ্জনদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ওরা ডাই হার্ট তৃণমূল কংগ্রেসটাকে ভালোবেসে করতে এসছে। ওরাও কি যোগ্য সম্মান পায় কালীঘাট তৃণমূলের কাছে? নীলাঞ্জন টিভিতে বলতে পারবে না কোনো দিনই, কিন্তু পায় কি? 21শে জুলাই পেয়েছে, সর্বত সম্মান পেয়েছে। এই তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক সম্মান দেওয়ার জন্য নয়,
মানুষ সম্মান দেবে, ওনারা হা হা করে নেবে। মানুষকে সম্মান কেন দেবে তারা, তাই না? তারা এখনো মনে করে তিনি মুখ্যমন্ত্রী আর উনি মনে করেন আমি সেনাপতি। কাজেই আমফানের এই বিপুল দুর্নীতিতে অভিষেক কানেকশন কিভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার ইনভেস্টিগেশন করালেন না, এসব প্রশ্ন তো থাকবেই। নীলাঞ্জনের কাছে আসবো। আর আমার সঙ্গে এসে উপস্থিত হয়েছেন দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। আমি স্বাগত জানাবো দীপঙ্কর দাকে আজকের অনুষ্ঠানে। বিরতির পর ফিরে আসছি দ্রুত, সঙ্গে থাকুন। নীলাঞ্জন, তো এই পুরো অভিযোগ এবং এই পুরো অভিযোগে আর কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল, বিশেষত আমফান দুর্নীতি ক্যাগের যা রিপোর্ট। এবং তুমি তো শুনলে, আশা করি তুমি অনেকের মতো নাও, তুমি তো শুনলে যে প্রান্তিক মানুষরা বলছে একটা ত্রিপল চেয়েছি পাইনি, একটা কাপড় চেয়েছি পাইনি, বাড়ি তো দূরের কথা, ত্রিপল কাপড় কিচ্ছু দেয়নি, বই খাতা যেগুলো সব ভেসে ধুয়ে গেছে, কিচ্ছু পাওয়া যায়নি। সেই সরকার দেয়নি এদেরকে, একটা বড় অংশের মানুষ তারা পাননি। দেখুন, রাজনৈতিক কারণে এই আমফানের মতন একটা সুপার সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষদের, যাদের লোকে ত্রাণ সামগ্রী বা ত্রিপল দিতে অস্বীকার করেছে, তাদেরকে আমি মানুষ বলেই মনে করি না। তৃণমূল ছেড়ে দিন, আমি মানুষ বলে মনে করি না তাদের। তারা তো তৃণমূল, ওই অংশটাকে তুমি মানুষ বলে মনে না। আমি তারা আজকের দিনে তাদের কোথায়, এই লোকগুলোকে একটু খুঁজে বার করে দেখবেন তো এরা কোথায় আছে এখন, এদের অবস্থানটা কি একটু দেখবেন। যাকে সেইটাই আমি খুব বেশি আমি যাব না। যেটা অফিসিয়ালি যেটা রিপোর্টে আছে, রিপোর্টটা আর এরকমটা নয় যে কালকে শুভেন্দু অধিকারী এটা টেবিল বা 25 তারিখে এটা টেবিল করার পরে এটার ব্যাপারে আমরা জানতে পারছি। এই রিপোর্টটা কিন্তু হোম মিনিস্ট্রিকে ক্যাগ কিন্তু দিয়েছিল ফেব্রুয়ারি 2022 সালে। 2022 সালে ঠিক যেমনি রাজ্য সরকারকেও দিয়েছে, হোম মিনিস্ট্রি 2 বছর পর। হ্যাঁ, আর এখান থেকে ইভেন এই ঋতব্রত ব্যানার্জির মতো মানে যারা বিরোধী দলনেতা হয়ে শুধুমাত্র পূর্বতন সরকারের বিরোধিতা করছে, সেই ঋতব্রত ব্যানার্জি বারবার একটা জিনিসকে বলছেন যে আনরিয়ালিস্টিক অ্যান্ড এক্সাজারেটেড অ্যাসেসমেন্ট অফ ড্যামেজেস, এই কথাটা এখানে উল্লেখিত আছে। তো আমি ঋতব্রত ব্যানার্জিকে এতটুকু আমি রিকোয়েস্ট করতেই পারি, উনি একটু রিপোর্টটা একটু পড়ে দেখবেন। এই লেখাটা আছে বেসড অন রিপোর্ট অফ ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম, অর্থাৎ কেন্দ্র থেকে যে টিম পাঠানো হয়েছিল তাদের রিপোর্টে এটা বলা হয়েছিল যে রাজ্য সরকার যে অ্যাসেসমেন্ট দিয়েছে, প্রাথমিক অ্যাসেসমেন্ট ছিল যে রাজ্যে 1 লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার বেসিসে রাজ্য সরকার কেন্দ্রের এনডিআরএফ এর থেকে এই 35,000 কোটি টাকা চেয়েছিল। এইটাই ছিল হচ্ছে ব্যাপার। তো সেই 35,000টা নাকি এক্সাজারেটেড। সেইখানে আপনাদের মনে থাকবে, আপনাদের স্মরণে থাকবে যে নরেন্দ্র মোদীজি তিনি বাংলায় এসেছিলেন তখন, এবং এসে ছেঁড়া রুটির মতন 1,000 কোটি টাকা দিয়ে তিনি চলে গেছিলেন। পরবর্তীকালে এই ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিমের অ্যাসেসমেন্টের পরে ফাইনাল সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 22,000 কোটি টাকা, সরি 2200 কোটি টাকা। অর্থাৎ পরবর্তীকালে আরো 1200 টাকা মতো, 1200 কোটি টাকা দেওয়া হয়েছে। এই জায়গা থেকে এটা প্রাথমিক ব্যাপার, এটা হচ্ছে রিপোর্টের বক্তব্য। এবার যেখানে যেখানে ধরুন বেনিয়ম হয়েছে, বেনিয়ম, এটাকে সবকিছুকে দুর্নীতি ওয়ার্ডটাকে এত খেলোভাবে ইউজ করলে তো হবে না। কোথাও কোথাও এই যে ধরুন লিস্টিং হয়েছে কারা কারা যোগ্য প্রাপক, এই মানে এই যে টাকা ক্ষতিপূরণের টাকার জন্য কারা যোগ্য প্রাপক, সেই হিসেব সেইখানে ভুলভ্রান্তি হয়েছিল। এবং এটা তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আপনারা ঠিকঠাক লিস্টিং করেননি, যারা পাননি তারা যারা করেননি। নীলাঞ্জন, সবই যখন দিদি বুঝছেন, তোমার কি মনে হয় যে দিদি আর অভিষেক বলবেন আর নিচু তলার কেউ মানবেন না? না না, আমি বলছি মানুষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। এটাই হচ্ছে ব্যাপার যে তারা কারা ছিল? তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পৌরসভা। অ্যাবসলিউটলি, আমি তো বললাম বিজেপি, বাম, কংগ্রেস তো ছিল না ভাই। এই যে আপনি এটা তৃণমূলকে হঠাৎ করে এই যে এটা খুব সহজ আজকের দিনে এই জিনিসটা করার, সেই মানুষগুলো আজকের দিনে বিজেপির দিকে চলে যাচ্ছে, তখন তারা সাধু হয়ে যাচ্ছে। আরে বাবা, যারা অন্যায় হয়েছে তুমি অন্যায়টাকে বলো। যদি তোমার জানা কোনো নাম থাকে যারা ঋতব্রতপন্থীর মধ্যে, তুমি তার নাম করো। এটা তো আপনি এই যে একটু আমি তো বললাম সরকারের তৈরি ত্রিপল তোমার দুই দাদা অরূপ স্বরূপ বিশ্বাসের দাবি ছিল। আমার দাদা কোথায়? ঋতব্রতর দাদা। ঋতব্রতর, তোমার তো আরেকজনকে এখানে বসানো উচিত। ঠিক আছে, আমি মমতাপন্থীর তৃণমূলের মুখপাত্র যদি হই, তার একজন ঋতব্রতপন্থীকে বসানো উচিত। সে ছেড়ে দাও, ওদের দল বলেই কিছু নেই। 21শে জুলাই সেটা প্রমাণিত হয়ে গেছে কোনটা তৃণমূল, ছেড়ে দাও। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই অরূপ স্বরূপ বিশ্বাসের কথাই বলো, এরাই তো মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করেছে দিনের পর দিন। এই যে টুলু মণ্ডলের সাথে কার কানেকশন? অনুব্রত মণ্ডলের। সেই অনুব্রত মণ্ডল এখন কোথায়? তার অবস্থানটা কি? এরা সবাই বাঁচতে এই ঋতব্রত তৃণমূলে, যেটা কিনা আমাদের বিজেপির দ্বারাই স্পন্সর, সেটা বুঝতে আর মানুষের বাকি নেই। তো সেইখানে
তারা গিয়ে আশ্রয় নিচ্ছে। তো সেই জায়গায় আমার বিজেপি কথা, তুমি আশ্রিত তোমার দোষ তৃণমূলেরা। ঢাকতে তৃণমূলের লোগো দিয়ে যারা জিতলো, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে সামনে রেখে যারা জিতলো, তাদেরকে তুমি বিজেপি বলছো। না আমি বলার বলছি পর- না, তারা তুমি কি তারা আসলে না, না, এর আমি ফলে আমি তো আপনার কতটা কথার দোষ সাথে- তুমি ঢাকতে না না পারবে? আমি তুমি কোনো বলো। দোষী ঢাকছি না, দোষটা মানুষে উচিত করে। তো ছিল মমতা শোনো, বন্দ্যোপাধ্যায় যখন পার্টি পুলিশ তো- মন্ত্রী, যেটা অরিন্দম দা বলছিলেন, উনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। না না ব্যবস্থা উনি ক্ষমতাচ্যুত হওয়ার তো পর কেন ব্যাপার তোমরা একটা আছে। expect করবে? তুমি মমতা বলো। বন্দ্যোপাধ্যায় এই ধরনের যখন বিষয়গুলো আসে তখন তিনি ওই একটু উদারতা দেখাতে গিয়ে বারবার এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। তার মানে তুমি মানছো যে মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা দেখাতে গিয়ে চুরি ঢেকেছে? 2020 সালে আমফানের না চুরিটা প্রমাণিত নয় তো, এই প্রমাণিত নয়, নয় তো। এইখানে গিয়ে যারা চেয়েছে, ধরো ট্রিপল কেউ চাইলো, এটা তো থাকেই, এটা তো এর জন্য এনডিআরএফ এর টাকার যার বাড়ি ভাঙেনি সে পেয়েছে টাকা, সে পেয়েছে ট্রিপল, সে পেয়েছে ত্রাণ। যার বাড়ি ভেঙেছে, ছাদ উড়েছে, সে কিছু পায়নি। না সেটা যদি সেই টাকাটা কোথায় গেল? যেখানে যেখানে হয়েছে সেই টাকা কোথায় টাকা? 35,000 কোটি টাকার প্রয়োজন, সেখানে পাঠিয়েছে 2200 কোটি টাকা। ঠিক, টাকা কই? তার মানে তুমি বলছো অমিতাভ দা আসছে, আসার পর একবার দীপঙ্কর দার থেকে ঘুরে আমি আপনার কাছে আবারও আসবো। এখনো ডিউ। তুমি যেটা বলছো যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে, সেই পরিমাণ টাকাই আসেনি, কিচ্ছু তোমরা 1 লক্ষ কোটি টাকার দাবি করেছো, সেখানে 2200 কোটি টাকা। প্রথমে 1000 কোটি টাকা এসেছিল, মানে 1000 কোটি তো উনি পরবর্তীকালে 2.2%। উনি তো ঘোষণাই করে দিয়েছিলেন যে আমি ইনস্ট্যান্ট 1000 কোটি ইনস্ট্যান্ট দিয়েছি, পরবর্তীকালে আরো 1200 কোটি টাকা দিয়েছে। এবং ওই অনুষ্ঠানে খুব সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন উপস্থিত, প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানটা শুনুন। আমি আসি দীপঙ্কর, একটা বিরতি নিয়ে নিই, একটা বিরতি নিয়ে ফিরে দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র রয়েছেন, আমি বলবো দীপঙ্কর দার কাছে যাবো, দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে আসলাম দীপঙ্কর দা, আমি ঘোষণা মতো নিতে পারছি না, জাস্ট একটু আমায় সময় দিন, আমি অমিতাভ দার কাছে যাবো। অমিতাভ দা, আপনি কিছু বলবেন বলছিলেন, প্লিজ। প্রযুক্তির দুনিয়ায় বসবাস করি, শুধু দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠান, একবার গুগলে এটা টাইপ করুন যে আমফানের পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার কত টাকা মোট পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে দিয়েছিলেন। পরিমাণটা এই মুহূর্তে যেটা দেখাচ্ছে স্ট্যাটিস্টিক্সে বা গুগল যে তথ্য দিচ্ছে তা দেখাচ্ছে 2707.77 কোটি টাকা। এবার একটি দলীয় মুখপাত্র এই চ্যানেলে বসে সংখ্যাটাকে 1300 কোটি টাকার কাছাকাছি বললেন। তাহলে বাকি অ্যামাউন্টটা কোথায় গেল? অর্থাৎ সেই অ্যামাউন্টটা চুরি করবার প্রবণতা এদের স্বভাবগত, মজ্জাগত। তাই পাবলিক মিডিয়ায় বসে রীতিমতো তথ্যের কারচুপি করে দেখাতে চাইছেন এই সরকারকে, মানে রাজ্য সরকারকে ত্রাণের ব্যাপারে, মানে ওরা যা পেয়েছেন তার অর্ধেকটা এখানে এসে বলছেন। তার কারণ চুরির পরিমাণটা বড় করে দেখানো যাবে না, তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে যত মন্ডল চন্ডল যাদের কথা বলছো এখন দেবাশিস, আমাদের ওনাদের মাননীয় দলনেত্রী তো সমস্তটাই জানেন, সব জানেন, তো পশ্চিমবঙ্গে সব জানতেন আনাচে কানাচে কি হচ্ছে। এখন উনি একটা শ্বেতপত্র প্রকাশ করুন না, এখন তার এরা কেউ তাদের দলের নয়, তার দলীয় উদ্যোগে তৃণমূল কংগ্রেস প্রকাশ করুক না কে কত চুরি করেছে, যারা তৃণমূল ছেড়ে চলে গেছে। অরূপ বিশ্বাস কত করেছে, ববি হাকিম কত করেছে, ঋতব্রত কত চুরি করেছে, মদন মিত্র কত চুরি করেছে, একটা শ্বেতপত্র দলীয় প্রকাশ করুক না, বরং তাতে তারা রাজনৈতিক অ্যাডভান্টেজ পেতে পারে। সমস্যা হচ্ছে পাল্টা যেটা প্রকাশিত হবে, এই গৃহযুদ্ধে বাংলায় টেকা যাবে না আমাদের। সুতরাং যদি একজন চুনোপুটি মুখপাত্র একটা পাবলিক মিডিয়াতে বসে 2700 কোটি টাকাকে 1200 বা 1300 কোটি টাকায় মুখেই বলে দিতে পারেন, তাহলে কি লেভেলের পুকুর চুরিতে এরা অভ্যস্ত সেইটা খুব স্পষ্ট হয়ে ওঠে। আমি কাউকে বিশ্বাস করতে হবে না, আপনারা এই নথি আপনারা যে কোনো সূত্র থেকে বার করে নিয়ে আসতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যাম্পার্ড ডকুমেন্ট যে কোনো জায়গায় তৈরি করতে এরা সিদ্ধহস্ত, সেটা আধার কার্ড হোক কিংবা কোনো কমিটির রিপোর্ট হোক অথবা জাল জন্ম শংসাপত্র ইত্যাদি ইত্যাদি। এবং উপভোক্তাদের ক্ষেত্রে 100 দিনের কাজ, ত্রাণের উপভোক্তা, এদের তালিকা নির্মাণে এদের যে প্রতিভা, সে তো তুলনা। নীলাঞ্জন কিছু বলবে। নীলাঞ্জন দেখেছি আমরা। নীলাঞ্জন উনি যেটা গুগল করলেন সেই জিনিসটা অ্যাকচুয়ালি গুগল তো আর এমনি এমনি একটা উত্তর দেয় না, তারা কিছু রিপোর্টের ব্যাপারে ফ্যাক্ট অ্যান্ড ফিগারের ভিত্তিতেই দেয়। তো আমি যেটা তখন বললাম যে প্রথমে 1000 কোটি টাকা দিয়েছিলেন, এটা ইনস্ট্যান্ট দিয়েছিলেন, এটা নরেন্দ্র মোদীজি যেদিন বাংলায় পা রেখেছিলেন সেদিনকে তিনি অ্যানাউন্স করেছেন। পরবর্তীকালে অ্যাসেসমেন্টের পরে টাকা দেওয়া হয় হচ্ছে 1250.28 কোটি টাকা। 1707.77 কোটি টাকা। না না,
পরবর্তীকালে একটি হাই লেভেল কমিটি সেটা recommend করে। এই টাকাটা অ্যাপ্রুভাল দিয়েছিল, টাকাটা আসেনি। টাকা কত এসেছে সেটা তো সিএজি রিপোর্টেই আছে। সিএজি রিপোর্টটা আপনি একটু পড়ে এলে ভালো হতো। না, আমি বুঝতে পেরেছি আপনার কাছে। আমি একটা সিম্পল জিনিস ওনাকে বোঝানো গেল না। সবাই হাওয়ায় বকছে, মানে আমি চুনোপুটি হতে পারি, এত বিজ্ঞ একজন মানুষ উনি বুঝতে পারছেন না। আসলে দেবাশিস মুশকিল কি জানো, এই 21শে জুলাইয়ের যেসব বক্তৃতা শুনুন আর এদের যত বক্তৃতা শুনো, তোমাদের উচিত যেমন ওই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন, তোমরা ক্যামেরা ঘুরিয়ে লোক দেখাও, রেস কোর্সে ঘোড়াগুলোকে দেখাবে, দেখবে হাসতে হাসতে ওরা গোড়াগড়ি যাচ্ছে মাঠে এসব বক্তৃতা শুনতে শুনতে। বিশেষ যান্ত্রিক কারণের জন্য এখন আমাকে অমিতাভদাকে ধন্যবাদ দিতে হবে। আমরা একই স্ক্রিনে আমরা শেয়ার করব। একটু পরেই আমাদের সঙ্গে রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা থাকবেন। দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে রয়েছে। উনি কিন্তু মিসলিড করলেন। না, উনি যেটা বলেছেন ওনার তথ্য পাশে দীপঙ্কর দা রয়েছেন। আমার তথ্যটা হচ্ছে ক্যাগের তথ্য, আমার তথ্য না। হ্যাঁ দীপঙ্কর দা প্লিজ। এই আমফানের মানে ঝড়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার কলেজে এসেছিলেন, বসিরহাট কলেজে এসেছিলেন। বৈঠকটা বসিরহাট কলেজ, যে ঘরটায় আমরা এখন বসি, সম্মানীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন মুখ্যমন্ত্রী ওই ঘরেই বসতেন, আমাদের টিচার্স। 1000 কোটি টাকা দিয়েছিলেন, এটা ঠিক কথা। তার পরবর্তীকালে কতটা দিয়েছে সেটা টাকার কচকচিনিতে সেটা গুগলে আছে, সবাই দেখে। আমার কথা হচ্ছে তাই, এক্ষুনি যিনি বলছিলেন, মানে যিনি বিজেপির হয়ে না তৃণমূলের হয়ে যিনি বলছিলেন, তিনি বলছিলেন যে মানে এরাই সব করেছে। তা এরা 3 মাস আগে এসেছে, 3 মাস ভেঙে দল থেকে হচ্ছে, মানে তৃণমূল থেকে আলাদা হয়েছে, দল থেকে বসবে। তা 3 মাসের মধ্যে তারা এসে তারা সব ব্লেম নিয়ে চলে যাবে, সব অপরাধ তাদের। আর যিনি দলটা তৈরি করলেন বললেন সব কিছু আমি জানি, বাংলায় কোথায় কি হয়, ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে বললেন 100% কাজ করে দিয়েছি। কে কোথায় বম বাঁধে, কে কোথায় গাঁজা উৎপাদন করে, কে কোথায় গাঁজা পাচার করে, কে নারী পাচার করে, কে কোথায় স্টেডিয়ামের বদলে স্টেডিয়ামের টাকা নিয়ে খেয়ে ফেলছে, সব জানে। তিনি এটা জানতেন না 3 মাসের জন্য যারা চলে গেছে তারা সব জেনে গেল। আর যিনি করলেন তার কোনো অপরাধ নেই। বাস্তব বাংলার মানুষে তার বিচার করবে। আর আমফানের টাকা, আমি তো তাই বলছি, 20 সালে ঘটনা ঘটলো। আমি বসিরহাট সাব ডিভিশনের ছেলে, আমি একটু বলি, আমফানেতে বসিরহাটে যাবেন, আমরা নিজেরা ত্রাণ দিয়েছি তো সামনে মাথায় দাঁড়িয়ে জানি, বুক ঠুকে বলছি, যে মানুষ আপনার চোখে যদি জল না চলে আসে, কালকে থেকে আপনি বলেন দীপঙ্কর জীবনে প্যানেলে আসবো না, সেই মানুষগুলো জীবন দেখবেন কি অবস্থায়। ওই প্লাস্টিক দেখছেন না, এই 1-2 দেখাচ্ছেন, গ্রামের পরে গ্রাম মানুষ প্লাস্টিক, মানুষ যদি সাধারণ মানুষ, আমি এনজিও ভারত সেবা সংঘ থেকে যারা সেই সময় এনজিওর কাজ করেছে সব ব্যক্তিদের, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তারা যদি না থাকতো তাহলে বহু মানুষ না খেতে পেরে মারা যেত। আমরা নিজেরা নিয়ে গেছি, কলেজের নামে গেছি, সংস্থার নামে গেছি। না, এই যে যেটা আমাকে তো বিষয়টা একটু বুঝতে হবে। আমাকে নীলাঞ্জন বলছে টাকার ডিমান্ডটা ছিল অনেক বেশি, সেই তুলনায় আমরা পেয়েছি অনেক কম। দাদা ডিমান্ড ছিল অনেক কম, ডিমান্ড যা ডিমান্ড ছিল সব দিয়ে দিল তো চুরিতে। ভাই এখন প্লেনে দিল্লিতে যাচ্ছে, চার্টার্ড প্লেনে, তখন ভাই না বলতে খারাপ লাগছে, শোনেন রকেট নাই, যেগুলো আরো আছে না, এই যেগুলো 21শে জুলাই সামনে গেছিল কর্মসূচি, সব কটাকে চার্টার্ড বিমান করে, যে দিল্লিতে কে গেছিল যখন ভলভো বাসে গেছিল তখন চার্টার্ড প্লেনে করে নিয়ে যেত, এত টাকা তারা পেত। দিল্লি দেবে আর চুরি করবে, দিল্লি দেয় না কেন? মানে আপনি তো ভয়াবহ কথা বলছেন যে অভিষেকের মূল লক্ষ্য হচ্ছে টাকা। জাস্ট একটু বলি দাদা, প্রথম বলতে শুরু করেছি আজকে। দিল্লি তখন দিত না, আর এখন দিল্লি শুধু পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কয়েক লক্ষ কোটি টাকা দিয়ে দিতে পারলো, কয়েক লক্ষ হাজার কোটি টাকা বিনিয়োগ দিল্লি দিচ্ছে, তখন দিত না কেন? কারণ তখন দিত না একটাই কারণ, এরা নিত, হিসেব দিত না। আমফানে কোথায় খরচ হয়েছে তার তো হিসাব দিতে হবে। আরে দাদা টাকা নেবেন সরকারের কাছ থেকে, ভারত সরকার আপনাকে দেবে, রাজ্য সরকার সৌজন্য বোধে যা যা দেওয়ার করতে দেওয়ার বাধ্যবাধকতাই দিল, আমি ধরে নিলাম, তার একটা হিসেব থাকবে না কোনো। চুরি একটা মানে ঘর চুরি, পুকুর চুরি শুনেছি, এ মহাসমুদ্র চুরি, এই হচ্ছে তার ধরন। যারা গেছে তারাই দায়বদ্ধ। অমিতাভ দা, এই অরিন্দম দা হিসাব দেওয়ার যে কথা বলছেন, হিসাবটা কি পাওয়া গিয়েছিল কি মনে হয়? আপনি আমাকে বলছেন? হ্যাঁ অরিন্দম দা, আপনারই তো নাম। দেবাশিস বাবু, আপনি আমাকে বলছেন কি? হ্যাঁ। না না, প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন এখানে, ধরুন যে হিসাব পরীক্ষক ক্যাডেট রিপোর্ট আমি মানবো না,
আমি মানি না, আমি মুখ্যমন্ত্রী, আমি মানি না। ভারতীয় সংবিধানে আজকে আমাদের যদি ফেডারেল স্টেট থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অর্ডার মানছে না। নট অনলি দিস, সুপ্রিম কোর্টের অর্ডার মানে নেই। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, হাইকোর্ট স্পেসিফিক্যালি বলেছিল যে বিএসএফ এর ল্যান্ড দিতে হবে, আপনাকে মনে আছে? যে দেয়নি, আমি দেবো না। আচ্ছা, এটা হতে পারে কোনোদিনও? আপনারা আজকে যে আলোচনা করছেন, এর আগে পিএমএল অ্যাক্ট, এই যে আর্থিক অনটন হয় পিএমএল, মানে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, আপনি দেখুন 15, 16, 55, 50, 60-তে কি ভয়ঙ্কর সেকশন রয়েছে। কিন্তু আমার আজকে প্রশ্ন জাগে যে আজকে যে কেন্দ্রীয় সংস্থাকে আজকে 55 থেকে 56টা কেস দিয়েছিল হাইকোর্ট, এখন পর্যন্ত কজন এই সমস্ত বিশাল টাকার দুর্নীতির জন্য কজন জেলে আছে আপনি আমাকে বলুন। পার্থবাবু থেকে শুরু করে প্রত্যেকে বেরিয়ে চলে আসছে, কি করে চলে আসছে, এবং তারা পরবর্তীকালে উৎসাহ পাচ্ছে। না, আপনারা তো আইনের ব্যাপারটা জানেন না। আমাকে অরিন্দম দা, আপনি তো আইনের বিষয়টা জানেন। আপনি আমাকে বলুন, যেভাবে ইনভেস্টিগেশন করেছে কেন্দ্রীয় সংস্থা, ইডি বলুন বা সিবিআই বলুন, সেখানে কি অ্যাডিকুয়েট ইনফরমেশন যেটা তাদের সাবমিট করার দরকার ছিল, সেটা কি হয়নি? নাকি আইনি প্রক্রিয়াতেই খুব স্বাভাবিকভাবে পিএমএল অ্যাক্ট অনুযায়ী, অ্যাকর্ডিং টু অ্যাক্ট, তারা জামিন পেয়েছেন? অনুব্রত মণ্ডলের ট্রান্সলেশন হয়নি। এইবার আপনাকে বলি, শুনুন, পিএমএল একটা স্পেসিফিক আছে 59 ডেজ, 60 ডেজের আগে চার্জশিট দিতে হবে। আপনি কাকু থেকে শুরু করে সব চার্জশিট দিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে ইডি অফিসাররা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একটা নেক্সাস চলছে। আমরা তদন্ত করছি না, আমরা কি করে কাস্টডি ট্রায়াল করালাম? আপনাকে আমি বলছি কি করে কাস্টডি ট্রায়াল, কারণ পিপির কাছে যেতে হয়, বোঝাতে হয়, বলতে হয়। আমি একটা এক্সাম্পল আজকে আপনাকে দিচ্ছি। প্রত্যেক বছর আমি আজকে আরজিকর হসপিটালে ছিলাম, এবং এখানে আমি আপনাকে একটা বলছি যে আক্তার আলী যে কমপ্লেনটা করেছিল সে অ্যারেস্ট হয়েছিল। আপনি কি জানেন এই আক্তার আলী হচ্ছে 5 থেকে 6 লক্ষ টাকা তছরুপ করেছে, কিন্তু সন্দীপ ঘোষ থেকে বিভিন্ন জায়গায় যে কোটি কোটি টাকা তছরুপ করেছে। আচ্ছা, এই আক্তার আলীকে কেন আজকে রাজসাক্ষী করা হলো না? আপনি উত্তর দিতে পারবেন যে ইডি অফিসাররা আক্তার আলীকে কেন আজকে এই যে আরজি কল থেকে আমি এলাম, দেখুন আমি তো ইডি আর সিবিআই এর মুখপাত্র নই, এই আরজি কলে দেখুন কত বড়, আমি কি করে বলবো যে কিভাবে কেন আক্তার আলীকে রাজসাক্ষী করা হলো না? আমি কি করে বলবো? আপনি আমি আপনারা যে আলোচনা করছেন এই সেন্ট্রাল কেন হলো না আপনি বলুন আমাকে, কেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভেস্টিগেশন নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলোর তদন্ত নিয়ে খোদ শ্রমিক ভট্টাচার্য, যিনি বিজেপির এখন সভাপতি, তিনি যখন সরকার ছিল না, বিজেপি যখন বিরোধী আসনে ছিল, শ্রমিকদা নিজে বলেছেন। শুভেন্দুবাবু যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন এই তদন্ত কিভাবে চলছে বা চালানো হচ্ছে, তার কি কি তথ্য পাচ্ছে। এই ক্ষেত্রে একটা বড় সমস্যা যেটা ডিসিবিআই বলেছিল, পুলিশ তাদেরকে নাকি কোঅপারেট করে না কখনোই। রাজ্য সরকার কখনো, তদানীন্তন সরকার কখনো কোঅপারেট করেননি। আর এখন তো এই সরকার এসছে মাত্র 2 মাস 23-24 দিন হলো। দেখতে হবে যে এই সরকারের পুলিশ তাদের যদি ফুল ফ্লেজেড হেল্প করে, তাহলে হয়তো ইনভেস্টিগেশনগুলো আরও দ্রুত হবে। কিন্তু ইট ইজ টু আর্লি টু জাজ ইডি অ্যান্ড সিবিআই আমার মনে হয়। অরিন্দম দা, আমি আসবো ফিরে আবারও নীলাঞ্জনের কাছেও, দীপঙ্করের কাছে যাব, কিন্তু আমাদের সঙ্গে এখন এই মুহূর্তে রয়েছেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা। আমি ধ্রুবদাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। ধ্রুবদা, আমি ফেরার পরে আপনার জেলা তো এখন সোনার খনি। 15 কেজি সোনা আপনি চিন্তা করতে পারেন কতটা জায়গা ঢেকে দেওয়া যায় পাতলা প্লেট করে। সোনার খনি আমি আসবো আপনার কাছে আসবো। 12টা গেট আছে শুনেছি এই পাথর পাঁচারের। তো আজকে তো একটা গেটের যিনি মালিক তাকে ধরা হয়েছে। 12টা গেট যদি পাওয়া যায়, 12টা গেটের মালিককে যদি ধরা হয়, তাদের বাড়িতে যদি ইনভেস্টিগেশন করা হয়, তাহলে আমার মনে হয় সোনার দাম ঝট করে কমে যাবে। আমার মনে হয় 50-60 হাজারের কাছে সোনার দাম চলে আসবে এই সোনা যদি আবার মূল সোর্সে ফিরিয়ে দেওয়া যায়। 15 কেজি সোনা ভাবা যায়। আসুন ফিরে আসছি, প্রায় 25 কোটি টাকা উদ্ধার হয়েছে আজকে এই টুল্লু মণ্ডলের অন্যতম সহযোগীর বাড়ি থেকে। সেই বিষয়ে আসবো, ছবিও দেখাবো আপনাদের। আর গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলকে আজকে নীলাঞ্জন একদম সহ্য করতে পারছে না। সে অনুব্রত কি বলেছিলেন কয়েকদিন আগে, সেটাও শোনাবো। আসুন বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকুন। দেখুন, আজকে আমার বলতে গর্বে বুক চওড়া হয়ে যাচ্ছে। এই বীরভূম জেলা সভাপতি আমার সঙ্গে রয়েছেন, একসময় বিজেপির জেলা সভাপতি হয়ে ধ্রুব সাহা দীর্ঘদিন আমাদের সঙ্গে অ্যাটেন্ড করেছেন, প্যানেল করেছেন, কখনো বাইট দিয়েছেন, কখনো কর্মসূচি করেছেন। আজকে আমার সত্যি বলতে খুব গর্ব লাগছে যে শুধুমাত্র বীরভূম রবীন্দ্রনাথের জেলা নয়,
এই বীরভূম সোনার জেলা। আমার কথা, এই যে সোনার ছেলেরা এতদিন লুকিয়ে থাকলো কি করে? পুলিশ কি করছিল ধ্রুবদা? দেখুন, পুরো সিস্টেমটা যখন সোনা দিয়ে মোড়া ছিল, তো স্বাভাবিকভাবে এই সোনাটা তো ভিতরেই থাকবে না, মোড়া ছিল সোনা, সেই জন্য ভিতরেই ছিল। এখন রাজ্যে পরিবর্তনের সরকার এসছে, এই সরকারের মূল বক্তব্য হচ্ছে জিরো টলারেন্স, এবং জিরো টলারেন্সের নীতিতেই আমাদের সরকার চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ন্যায় দেওয়ার জন্য বদ্ধপরিকর, এবং বাংলার মানুষকে উনি যেটা কথা দিয়েছেন কথা রাখছেন। স্বাভাবিকভাবে এই আজকে যেটা দেখছেন হিমালয়ের মানে শৈল চূড়ার একটা অংশ মাত্র, এখানে অনেক জায়গায় আমার তো কানে আসছে, যেমন এই বিষয়টা কানে এসছিল অনেকদিন ধরেই শুনছি, আমার কানে আসছে যে আশেপাশে আরো কোটি কোটি টাকা রাখা আছে। এখন নিশ্চিতভাবে তদন্ত হতে হতে সামনে আসবে। এখন আমরা চাইছি যে এই টাকাটা সরকারের কোষাগারের টাকা, এই টাকাটা যদি নির্দিষ্ট সময় সরকারের কোষে জমা করতো, তাহলে আজকে আমাদের রাজ্য 8,15,000 কোটি টাকা দেনা, সেই দেনার দায়ে হতো না, এবং আমাদের বেকার যুবকেরা কর্মসংস্থান পেত। আজকে প্রতি বছর এসএসসি হতো, পিএসসি পরীক্ষা হতো, সরকারি কর্মচারী নিয়োগ হতো, বিভিন্ন না এই টাকা যদি পেতাম তাহলে কি হতো সে তো আমরা ধারণাই করতে পারছি, যে বিপুল পরিমাণ টাকা। মোটামুটি ভাবে ধ্রুবদা, এই যে পাথর যে খাদানগুলো থেকে আমি শুনেছি 12টা গেট আছে, 12টা গেটে 12 জন লোক বসানো আছে। এই টুলু মণ্ডলটা কে? মানে তার এত প্রতাপ আসলো কি করে? আর এই মিনার মণ্ডলই বা কে? আমরা তো এখানে মিডিয়া ইনপুট পাচ্ছি যে উনি আগে সরকারি বাস চালাতেন। এরা টুলু মণ্ডল আর মৃণাল মণ্ডল এরা হচ্ছে সরকারের টাকা তোলার যন্ত্র। আচ্ছা, কেষ্টমণ্ডল একদিনকে বললেন কয়েকদিন আগে ভালো তৃণমূল হলেন, আর ভালো তৃণমূল হওয়ার পরে উনি বললেন যে আমি জেলে যাওয়ার আগে 3.5 কোটি টাকা করে উনি নাকি। আমি একটু শোনাই ধ্রুবদা, আপনি যেটা বলছেন অনুব্রত মণ্ডল কি বলেছিলেন, আমরা রেখেছি এই বক্তব্যটা কেটে, যে আমি জেলে যাওয়ার আগে 3.5 কোটি টাকা করে রেভিনিউ দিতাম 3.5 কোটি টাকা সরকারকে, আর জেলে যাওয়ার পরে সেটা কমে দাঁড়ালো 44 লক্ষ টাকা। জেলে কেন যেতে হলো? কি নাম বললেন? সেই নীলাঞ্জনের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নীলাঞ্জন দাসের দাদা, টাইটেল মিলছে না কিন্তু দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছিলেন অনুব্রত একবার শোনাই, যেটা ধ্রুবদার যেটা উল্লেখ করলেন, যেটা কোট করলেন, আসুন শুনি। পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল পার ডে 40 লাখ। আমি জেলে গেলাম কেন? চলুন, জেলে গেলাম কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। কি সুন্দর ছক না? অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে পাঠিয়ে দিল, 3.5 কোটি টাকার গভর্নমেন্ট রেভিনিউ কমে দাঁড়ালো 40 লাখ। কি অসাধারণ! মানে শিল্পী মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার মাঝে মধ্যে প্রণাম করতে ইচ্ছে করে সামনে। ধ্রুবদা সত্যি, কিন্তু মানে উনি কেন ফিনান্স মিনিস্টার হচ্ছেন না আমি জানি না, মানে হ্যাঁ, মানে অসাধারণ টাকার অভিষেক। মানে ফিনান্স মিনিস্টার দেখুন দাদা, ফিনান্স মিনিস্টার হওয়ার থেকে উনি চোর মন্ত্রী হতে পারতেন। ফিনান্স মিনিস্টার হলে তো রাজ্য সরকারকে কোষাগারে পয়সা দিতেন। চোরের যদি একটা দপ্তর খোলা হয় আর সেই দপ্তরে যদি কাউকে মন্ত্রী রাখা যেত, তাহলে অভিষেক ব্যানার্জির নামটা স্বাভাবিক, ভাইপো ব্যানার্জির নামটা স্বাভাবিক ভাবে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে আজকে কেষ্টমণ্ডল বললেন যে উনি থাকার সময় 3.5 কোটি টাকা করে জমা হতো। একবার দেখুন সরকারি রিপোর্ট খুলে, কতদিন 3.5 কোটি টাকা জমা হয়েছে? কোনোদিন 3.5 কোটি টাকা জমা হয়নি। তখন থেকে আজ পর্যন্ত সবাই পিঠ বাঁচাতে ভালো তৃণমূল আর ঋতব্রত তৃণমূল, খারাপ তৃণমূল, কালীঘাট তৃণমূল, এরকম তৃণমূল ভাগে 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 বাঁচার তৃণমূল হচ্ছে। কিন্তু আমরা তো ভোটের আগে আওয়াজ তুলেছিলাম, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। কেউ তো আজকে দায় এড়াতে পারে না। কেউ ভাবছে দায় এড়ার জন্য অমুককে দায়ী করে দিলাম, ওর জন্য জেল খেটেছিলাম, কেষ্টবাবু একজনের নাম করলেন, তার জন্য জেল খেটেছিলাম। আরে জেল খাটার পরেও তো আপনি বেরিয়ে এসেছিলেন, বিধানসভা ভোটের সময়ও তো আপনি বেরিয়ে এসেছিলেন, কিন্তু বিধানসভা ভোটের সময় আপনার বিবেক জাগ্রত হয়েছিল, যা ভোট হলো 30খানা সিটও পাবেন আপনি বললেন। কিন্তু তারপরের দিনে আপনি বললেন কেমন করে? তো কথাটা উল্টালেন কেন? কার ভয়ে উল্টালেন?
কেন আপনি সেই সময় বললেন না? আজকে পরিবর্তিত সরকার এসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখিয়া, গরিব মানুষের স্বপ্নের ফেরিওয়ালা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের নীতি নিয়েছেন। উনি স্বাভাবিকভাবেই মানুষকে বলছেন যে আমি ন্যায় প্রতিষ্ঠা করব, দুর্নীতির জায়গায় কাউকে র্যাক করা হবে না। তাই আমরা দেখছি। আমি আসবো ধ্রুবদা ফিরে আসে, একটা বিরতি নিতে হবে। বিরতি নেওয়ার পরে ফিরে আমাদের এখানে তৃণমূলের ছোট ভাই নীলাঞ্জন দাস রয়েছেন। নীলাঞ্জন এখনও তার স্নেহের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রেখেছেন। উনি এখনও ভালো তৃণমূল হননি, উনি নিজেকে কালীঘাট তৃণমূল এবং খারাপ তৃণমূল বলেই মানেন। হ্যাঁ, উনি এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের দাদা হিসাবে মানেন, হ্যাঁ, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি হিসাবে মানেন। কি বলবেন নীলাঞ্জন শুনবো। আর আমাদের স্টুডিওতে দীপঙ্কর সরকার, বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, অফিসিয়াল স্পোক পারসন, উনিও রয়েছেন। সঙ্গে অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন। আজকে পুলিশের ইনভেস্টিগেশন যেভাবে চলছে, কেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় থাকা সত্ত্বেও কেন মিনার মণ্ডল দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কোনোদিন যে খাকিবর্দি পুলিশ তার বাড়িতে গিয়ে টাকা গোনার মেশিনে লুকিয়ে রাখা টাকা গুনতে পারে? কতটা সেফ শেল্টার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, সেফ শেল্টার দিয়ে রেখেছিল এদের, কিভাবে সম্ভব? আসবো আলোচনায় বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকবেন সবাই। অরিন্দম দা, একবার ছোট্ট করে আপনি বলুন যে এই যে আজকে পুলিশ বাড়িতে গিয়ে টাকা গোনার মেশিন নিয়ে যাচ্ছে মিনার মণ্ডলের বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেন, দীর্ঘদিন ধরে বীরভূম নিয়ে আমরা খবর করেছি, দুর্নীতি নিয়ে খবর করেছি, ধ্রুব শাহ তার সাক্ষী। আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম মাসের পর মাস গিয়ে বীরভূমে পড়ে থেকেছে। আপনি আমাকে বলুন যে কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেফ শেল্টার দিত এই টুল্লু মণ্ডল, এই মিনার মণ্ডল এদেরকে? উনি তো পুলিশ মন্ত্রী ছিলেন। অরিন্দম দা, একেবারে 100% আর 200% আপনাকে বলে দিচ্ছি। কারণ উনি পুলিশ মন্ত্রী, যদি কেন দিতেন সম্পূর্ণ ব্যর্থ শুধু নয়, কেন দিতেন? কিন্তু আপনি আমাকে বলুন না, উনি যে আজকে 14 কেন দিতেন? অর্থ উপার্জনের জন্য। কেন আপনাকে বলে দিই, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, উনি প্রধানমন্ত্রী হবে, এবং তার জন্য 36টা স্টেটে আজকে যে কন্টেস্ট করতে হবে তার জন্য টাকা দরকার। রাজ্য বিক্রি করে দিলে আমার টাকা দরকার, এটা তো আজকে সাধারণ মানুষ বলছে। আপনি আমাকে বলুন না যে দিনের পর দিন যদি এইভাবে হয়, আমরা যদি থানা এলাকায় থাকি, একটা ডাকাত বা একটা চোর হয়তো হঠাৎ কিছু একটা আর্নস এলো, দিনের পর দিন যদি আসে, আমাদের সোর্স খবর দেবে না যে এই লোকটা এই করছে, সাসপিসিয়াস মুভমেন্ট। সোর্স ইনফরমেশন যদি নিশ্চয়ই ছিল, কিন্তু পুলিশে হাত পা বাঁধা ছিল। কারণ আমি বিশ্বাস করি আমার পুলিশ বাহিনীতে এত অপদার্থ পুলিশ সবাই নয়। আপনাকে একটা কথা বলছি, জীবিত থাকতে মানুষ তার দেহ দান করে মানুষের মঙ্গল কামনার জন্য, কিন্তু জীবিত থাকতে আইপিএস অফিসাররা মেরুদণ্ড বিক্রি করে দিয়েছিল ফর দেয়ার পার্সোনাল গেইন, এবং সিএমকে খুশি করে আজকে এসপি হবে, আজকে বিভিন্ন জায়গায় বড় বড় পোস্ট পাবে এবং টাকা অর্থ উপার্জন করবে। তা নয় এটা হতে পারে? আচ্ছা বেশ, আমি একবার ধ্রুবদার কাছে যাই। ধ্রুবদা পাচ্ছেন রক্ত? হ্যাঁ, ধ্রুবদা, সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় উনি বলছিলেন যে পাথর থেকে পার ডে কিরকম রোজগার হয়। এখন এই সরকারের পাথর থেকে কিরকম পার ডে রাজস্ব আসছে, কোনো ইনপুট কি আছে আপনার কাছে? হ্যাঁ, নিশ্চিতভাবে আছে। আমি আজকে প্রশাসনিক লোকেদের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, কি বলতো? পার ডে অ্যাভারেজ 2.5 থেকে 3 কোটি টাকা রেভিনিউ আসছে। আরে বাপ! এবং আপনাকে বলছি, লাস্ট তৃণমূল যাওয়ার আগে 20 কোটি টাকা কোনোদিন যায়নি, মানে পার হয়নি। আজকে প্রতি মাসে 70 থেকে 80 কোটি টাকা মিনিমাম মানে রোজগার আসছে। আপনি বুঝুন তাহলে প্রতি বছর ভারতবর্ষের সরকার, পশ্চিমবাংলা সরকার, এই সরকারের কিভাবে লস হয়েছে। এবং স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বলতে পারি, তৃণমূল কংগ্রেস সরকারের টাকা নিয়ে এ দল চালিয়েছে, ভোট লুট করেছে, গণতন্ত্র হরণ করেছে, পশ্চিমবাংলায় গণতন্ত্রকে কব্বর দিয়েছে, শুধু সরকারের রাজস্ব লুট করে পশ্চিমবাংলাকে ভিখারি বানিয়েছে। আর 2 লক্ষ কোটি টাকা থেকে 8,15,000 কোটি টাকা লোন করেছে, লোন করে খেলা মেলা উৎসব করেছে। যদি এই সমস্ত টাকা, শুধু আপনি পাথরের ডিসিআর এর কথা বলছেন, বালির ডিসিআর বলুন, পুরো বালির ঘাটকে খালি করে দিল। আজকে কয়লার লুট হচ্ছে বীরভূমের বুকেতে। ভগবানের অশেষ করুণা, পশ্চিম বাংলার একটা মাত্র জেলা, যে জেলাতে
পাথর আছে, কয়লা আছে, বালি আছে, নদী আছে, মন্দির আছে, এত শক্তিপীঠ আছে, শক্তি সার্কিট আছে, আর এখানে মানুষের রোজগার নাই। শুধু তৃণমূলের নেতাদের রোজগার হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেছে, অট্টালিকা বানিয়েছে। যে বিড়ি খেত সে আজকে 555 খাচ্ছে। না, সেটা তো মমতা ব্যানার্জিও বলেছে। আপনি তদানীন্তন বীরভূম জেলা সভাপতি যা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সময় তো বলেছেন যে তোরা পোড়া বিড়ি তুলে খেতিস। দীপঙ্কর দা, আপনার মনে আছে সেই বক্তব্য? এবং আজ যে ছবি কি দেখছেন, আমি উত্তর নীলাঞ্জনের থেকে আপনার বলার পরে নেব। এই 3 মাসের মধ্যে পুলিশে তো নতুন কোনো নিয়োগ হয়, পুলিশে কোনো নতুন নিয়োগ হয়নি, তাহলে কারা করছে? সেই বাংলার পুলিশই করছে। এই বাংলার পুলিশ যদি দেবরাজকে ধরে বাড়ি থেকে টাকা বের করতে পারে, এই বাংলার মোহাম্মদ নাজিমউদ্দিন, নামটা বলেন, টুলু টুলু বলছেন কেন? মোহাম্মদ নাজিমউদ্দিন, আচ্ছা, পুরো নামটা বলেন, লোকে বুঝতে পারছে না কে। আচ্ছা, এই মোহাম্মদ নাজিমউদ্দিনের বাড়ি থেকে যদি এত পেতে পারে, শুধু তো পাওয়া গেছে, ধ্রুবদা বলছিলেন যে হিমশুলের চূড়া মাত্র, আমরা বলছি সত্যি সত্যি, এই টাকাটা যদি বাংলার পুলিশ বের করতে পারে 3 মাসের মধ্যেই, সেই পুলিশই, তাহলে এই পুলিশকে কাজ করতে দিত না। আমরা তো এই বলতে, আমরা একটা জায়গায় একটু জিজ্ঞেস করি দীপঙ্কর দা, আজকে অনুব্রত মণ্ডল হয়তো বেকায়দায় ফেসে গিয়ে উনি বলছেন যে 3.5 কোটি টাকা রেভিনিউ কমে 40 লক্ষ টাকা হতো, এবং উনি বলছেন আমি জেলে যাওয়ার পর হয়েছে, আমি জেলে যাওয়ার জন্য দায়ী অভিষেক। তাহলে টাকাটা কার কাছে যেত? এ ভাইপোর কাছে টাকা যেত, বলতো গ্রিন করিডোর করে টাকা আসতো। আচ্ছা, আমরা একবার বলিনি, একদম। আপনি বলুন, এই আমরা চ্যানেলে বসে আপনি দেখুন, পুরোনো সব জায়গায় বলেছি যে টাকা পুরো ভাইপো। শুধু ভাইপো দেখেন, বাংলার মানুষকে পুলিশকে চোর বানালো তা না, যুব সমাজে চাকরি বিক্রি করতে তা না, নিজের ঘরের বউটাকে সোনা চোর বানালো। অভিষেকে তো একটা ছেলে একটা নটোরিয়াস ক্রিমিনাল। আচ্ছা, এই ছেলেটার জন্য বাংলার যুব সমাজ ধ্বংস হলো। যারা রাজনীতি করতে পছন্দ করত, আমি এরকম অনেক নাম বলতে পারি, আমি কারো নাম বলছি না, যারা এই বাংলা ভেবেছিল বাংলা রাজনীতি পীঠস্থানে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করবে, সেই সব ছেলের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে এই ভাইপো। এতে ভাইপোর যে কত রকম সাজা উচিত বলছেন না, কত বছর জেলে যাওয়া উচিত। এ জেলে শুধু জেলে গেলে হবে না, এ মানুষের ভবিষ্যৎকে নষ্ট করেছে, যুব সমাজকে শেষ করেছে, এবং বাংলার সম্পদকে ধ্বংস করেছে। কয়লা, বালি, পাথর, যে সম্পদ বাংলার ঐতিহ্যকে বজিয়ে রাখতো, সেই যে সম্পদ আজকে বাংলা রেভিনিউ এনে দিচ্ছে, তার জন্য বাংলার নতুন করে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একের পর এক চাকরি হওয়ার জায়গায় যাচ্ছে। সেই বাংলা মাত্র 3 মাসের মধ্যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সরকার যদি করতে পারে, তাহলে সেই পুলিশ, সেই ডিএম, সেই এসপি তাদেরকে করতে দিত না একমাত্র পিসি আর ভাইপো। শুধু ভাইপোকে দোষ দিলে হবে না, পিসি নাটের গুরু। আমরা বলেছিলাম, পিসি বলতে আপনি যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, আমরা তো বলেছিলাম যে এখন তো অনুব্রত ভাইপো তো চুনোপুটি, আসল গুরু হচ্ছে হাওয়াই চটি। হাওয়াই চটিও সব জানতো, হাওয়াই চটিকেও ধরতে হবে, কারণ সে মাধবের গল্প, সে পিসির মতো। যেদিন প্রথম মাধব চুরি করেছিল, পিসি যদি তাকে ধরতো, মাসি যদি ধরতো, তাহলে মাধব বড় চোর হতো না, ফাঁসিও হতো না মাধবের। ভাইপো যেদিন চুরি শুরু করেছিল, পিসি যদি খুব আরাম লেগেছিল, আনন্দ পেয়েছিল, আজকে ভাইপোকে রেপুটেড চোর বানিয়েছে। এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গে অন্যতম সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক ওঠার সাথে সাথেই কল্যাণবাবু বকে বক্তব্য থামিয়ে দিতে হলো। অভিষেক মঞ্চে চষে বেড়াচ্ছেন এ মাথা থেকে ও মাথা, জনসমর্থন নিচ্ছেন, একাধিক মানুষকে অপমানিত করা হচ্ছে আমার কথা। এবং তারপরেও অভিষেকের পিঠ চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওই বাঘ ওই বীরের মতো লড়াই করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অপত্য স্নেহের কি কারণ আমি জানি না, তার কি কারণ রয়েছে? কেন সন্তান স্নেহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় এখনো আশীর্বাদী হাত মমতা ব্যানার্জির রয়েছে এত অভিযোগের পর? পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়ে আমি আসবো, নীলাঞ্জন হয়তো খানিকটা বলতে পারবেন, কারণ নীলাঞ্জন এখন মাঝে মধ্যে, সেই জন্য কৌরব বংশ ধ্বংস হয়েছিল, তৃণমূল ধ্বংস হচ্ছে, ধৃতরাষ্ট্রের রাজত্বও গেছিল, মমতারও রাজত্ব গেল। এবার নীলাঞ্জন কি বলছে ধ্রুবদা একটু শুনুন। তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছে, কালীঘাট তৃণমূলের আর কি। নীলাঞ্জন কি বলছে একটা বিরতির পর ফিরে এসে নীলাঞ্জনের বক্তব্য শোনাবো ধ্রুবদা, তারপর যদি কিছু বলার থাকে আবার নীলাঞ্জনের কাউন্টারে আমি আপনার কাছে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে আসলাম বিরতির পরে। তাহলে দেখা যাচ্ছে যে বীরভূমে যারা একসময় পাথর খাদানে কাজ করত, একসময় সরকারি বাস চালাতো, তার বাড়ির থেকে উদ্ধার করা টাকা গোনবার জন্য মেশিন নিয়ে যেতে হচ্ছে। আমার কাছে শেষ খবর শোনাতে 5.5 কোটি টাকা ক্যাশ ইন হ্যান্ড আর প্রায় 15 কেজি সোনা। আপনারা আইডিয়া করুন, প্রায় 20 কোটি টাকার কাছাকাছি দাম বর্তমানে বাজার মূল্যে।
14টা সোনার 1 কেজির বাঁট আর 100 গ্রামের 10টা বিস্কুট উদ্ধার করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন সেই ছবি, আজকেই উদ্ধার করেছে রাজ্য পুলিশ। নীলাঞ্জন, এইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন, চুরি দুর্নীতি বন্ধ করতে পারতেন, এবং তিনি বারবার করে, নীলাঞ্জন তোমার মনে থাকবে, বিধানসভায় দাঁড়িয়ে, প্রচার সভায় দাঁড়িয়ে, জনসমক্ষে দাঁড়িয়ে বলেছেন আমার কাছে টাকা নেই। প্রশাসনিক সভায় বলেছেন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার টাকা নেই, আমি কি করে ডেভেলপমেন্ট করব। না এটা তো 8.5 লক্ষ কোটি টাকার কাছে দেনা ভাই। আরে টুল্লুর কাছে যে টাকা পেয়েছে সেই টাকাটা হলে না ওই আমাদের হিঙ্গলগঞ্জের ওই লেবুখালী ব্রিজটা তৈরি হলো। নীলাঞ্জন একটু বলো ভাই, তোমার কি মনে হয়? এবার ব্যাপারটা এরপরেও কি তুমি কালীঘাটের দিকে যাবে? না না, এইখানে তো আমি অনুব্রতর দিকে যাব না, অনুব্রতর দিকে যাব না, এইটুকু আপনাকে কথা দিতে পারি। এই ভদ্রলোক, এই যে মোহাম্মদ নাজিবউদ্দিন, যার ওরফে টুল্লু মণ্ডল, ইনি তো এনার একজন রিলেটিভ হয়, মিনার মণ্ডল। তিনি গভর্নমেন্ট বাসের চালক বা কন্ডাক্টর কিছু একটা ছিলেন। তো সেই লোকের বাড়ি থেকে আজকে এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে। তার জন্য অবশ্যই আমি বীরভূম পুলিশকে অনেক অনেক অভিনন্দন জানাবো যে তারা খুব সাকসেসফুলি এই কাজটা করতে পেরেছে। ধন্যবাদ জানাবে না শুভেন্দু অধিকারীকে? অবশ্যই তা জানাও, একটু জোরে বলো। একদম পুলিশ জোরে বলো। না না, এটা একটা যেখানে একটা ভালো মানে ভালো একটা ইনভেস্টিগেশন হয়ে একটা জিনিস বেরিয়েছে, সেটাকে নিশ্চয়ই সাধুবাদ জানাবো। কিন্তু এই শুভেন্দু অধিকারী তো আবার এই যে ঋতব্রতর যে গ্যাংটা, সেটাকে তো মদত দিচ্ছেন। এটা তো বারবার আমরা দেখতে পাচ্ছি। আছে তোমার কাছে ইনফরমেশন? কি তথ্য? আচ্ছা, এবার যদি আমি বলি, এতদিন অবধি এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তুমি কি কোনো বক্তব্যে শুনেছো শুভেন্দু অধিকারী বলছেন ঋতব্রত খুব ভালো লোক? না, আমি তার পিছু পিছু ঘুরতে দেখেছি। তার সরকার এটাকে ফেসিলিটেট করেছে, যে মানে তার যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ লিডার অফ দ্য অপোজিশন, সেটাকে তার সরকার এটাকে ফেসিলিটেট করেছে। আরে বাবা, এখানে পরিষদীয় একটা দপ্তর থাকে, পরিষদীয় একটা দপ্তর থাকে। মাননীয় স্পিকার দীর্ঘদিন ছিলেন না, তিনি আমাদের, তুমি কি বলছো কয়লার টাকা কার কাছে আছে তাহলে? না না, সেটাই তো এই উত্তরটা দিতে পারবেন অনুব্রত মণ্ডল। তিনি উনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে জেলে পাঠিয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো তার চুরি চামারি জানতো, এক। আর আরেকটা জিনিস হতে পারে, এই যে উনি এটা বলছেন যে অভিষেক আমাকে জেলে পাঠিয়েছে, ওনাকে তো ধরেছিল ইডি। ভাই জেলে পাঠিয়েছে, অভিষেক পাঠিয়েছে, ইডি। অভিষেক পাঠালে ইডি কে? না না, এইটাই আমারও প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নির্মলা সীতারামনের জায়গাটায় চলে গেছেন, যে তিনি চাইলেই কাউকে ইডিকে দিয়ে ধরিয়ে দিতে পারছেন? আর এই ইডি আবার অনুব্রত মণ্ডলের একটা বক্তব্য ট্রান্সলেশন করতে পারেনি বলে, সেই জন্য তাকে কিন্তু যে সাকেত আদালত তাকে কিন্তু মানে ছেড়ে দেওয়ার জন্য বলেছিল, তাকে জামিন বেল দিয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে এদের ভেতরে অনেক মানে উত্তর এদের থেকে আমাদের লাগবে। কিন্তু আমি এতটুকু নিশ্চয়ই বলবো যে আজকে যখন বলা হচ্ছে তৃণমূলের সবাই চোর, মাননীয় বিধায়ক এখানে বসে আছেন, বলছেন তৃণমূল সবাই না, এখন স্পেসিফিক বলছেন মমতার অভিষেক। না না, উনি বললেন যে আমরা এটা বলি, স্লোগান ছিল তৃণমূলের সবাই চোর, এটা আপনাদের স্লোগান। তো সেই তৃণমূলের থেকে আপনার জেলা দুজন মাননীয় সাংসদ, সে এখন আপনার সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করছে। এইটা হচ্ছে বিজেপির অবস্থা, এটা আপনি বুঝুন স্যার, এটা আপনাকে বুঝতে হবে। তার জন্য কি আমাদের ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে? ন্যারেটিভ অবশ্যই, তার জন্য কি টাকা ধরছে না? তার জন্যই ভালো তৃণমূলে পুলিশকে কে বলেছে, তার জন্য কি পুলিশকে বলেছে টাকা ধরবে না? তাহলে পুলিশ তো টাকা ধরবে ভাই। এবং সেই ভালো তৃণমূলের গ্রহণযোগ্যতা আছে বিজেপির কাছে, হয় বিজেপি, সরাসরি বিজেপি, যেখানে 4 জন সাংসদ গেছে। আরে লোকসভার জন্য হয়নি, আপনারা বিজেপির কাছে বলবো। 20 জন সাংসদ, তার মধ্যে এই বীরভূমের 2 জন সাংসদ রয়েছেন, শতাব্দী রায় রয়েছেন, অসিত মাল রয়েছেন, তারা সবাই চলে গেছেন এনসিপিআই নামক, এনসিপিআই বলে এখনো কিছু ইয়েই হয়নি, রেকগনাইজড হয়নি। তারা বিক্ষুব্ধ তৃণমূল হিসেবে এনডিএর বৈঠকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন এনডিএর বৈঠকে তারা পার্টিসিপেট করছে। আর পশ্চিমবঙ্গের জন্য আরেকটা দোকান খুলে দিয়েছেন, সেটা হচ্ছে এই ঋতব্রত তৃণমূল। ঠিক আছে, এই হচ্ছে বিজেপির মানে যত রকমের চোর তৃণমূল, সবাই চোর। সবাইকে আপনার নেত্রী এখন শতাব্দী রায়, এটা আপনাকে ভাবতে হবে।
এটা না, 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 মানতে হবে। শতাব্দীর আগে বীরভূমের মানুষ ডিম মেরেছে, ওটা নিয়ে ভেবে লাভ নাই আমাদের। দেখুন আমি একটা কথা বলছি, না, আপনি যে পরবর্তী তৃণমূলের আপনি সবাই তো টিকিটটা পাবেন না সংসদে, তবে তো শতাব্দী না। আপনি কেমন জানলেন? আরে বাবা, এক এক করে শুনুন। ধ্রুবদা বলুন, হ্যাঁ বলুন বলুন। আপনি তো ভবিষ্যৎ দর্শা, কাল জানেন কি হবে। আপনাকে তারাপীঠে একটা না, না, আপনারা জানতেন না, সেটা বলুন। বলুন আমরা ভুল বলেছি, বলুন তৃণমূলের সবাই চোর নয়, তৃণমূলের সবাই ভালো, সবাই আসবে বিজেপিতে বা বিজেপির বি টিমে, এটা আপনি বলুন। আরে তৃণমূলের সবাই ভালো, সবাই পিসি কি করছিল 3 মাস আগে? পিসি পুলিশকে পাঠায়নি কেন? পিসি 3 মাস আগে পাঠায়নি কেন? যখন তখনই পিসি, তখনই ভাইপো। আচ্ছা একটা মিনিট, ব্যানার্জি তৃণমূলকে তো আমরা ধূপধুনো দেখাই না। না, আপনারা তো ধূপধুনো দিচ্ছেন, আপনি জানেন না। আরে এটা নিয়ে আলোচনাই নয়, মুখ্যমন্ত্রীর সাথে থাকেন, ঋতব্রত ব্যানার্জি বেশি থাকে, রাতের বেলা হোটেলে গল্প করে, হোটেলে রাতের বেলা মাননীয় মুখ্যমন্ত্রী আর মাননীয় সোকল বিরোধী দলনেতা তারা রোজ বৈঠক করছে যে পরের দিন না, মমতা এই ব্যানার্জিকে কিভাবে গালি দেওয়া যায়। অবান্তর কথাবার্তা দেখাও না, দীপঙ্কর দাও, উত্তর আপনি দেবেন। এরা কি টাকার ভাগ পেয়েছে নাকি সেটাই তো ভাবতে হবে। দেখো তাহলে এত অসত্য দেখো কথা বলে কি করে? একটা জিনিস খুব পরিষ্কার, কে কার সঙ্গে বৈঠক করছে জেনে লাভ নেই। আজকে পুলিশ যাচ্ছে, রাজ্য পুলিশ যাচ্ছে, রাজ্য পুলিশ গিয়ে অপরাধীর যে টাকা সাইফন করে রেখেছে বাক্সের মধ্যে ট্রাং টাকা, সেই টাকা উদ্ধার হচ্ছে, এখানে কিভাবে সেই টাকা উদ্ধার হচ্ছে। অনুব্রত মণ্ডল এখানে কিভাবে সেটা দেখো, মাথাকে ধরুন, অনুব্রত মণ্ডলকে আপনাদের পার্টির বি টিমে জয়েন করেছে বলে, আপনার পার্টির বি টিমে জয়েন করেছে বলে, তাই জন্য আজকে কেষ্ট মণ্ডল ভালো তৃণমূল, ভালো তৃণমূল। অপেক্ষা করুন ভাই, আরে অপেক্ষা করছি 3 মাস হয়ে গেল ভাই, 3 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, হয়নি 3 মাস হয়নি, সন্তুষ্ট 2.5 মাস হয়েছে। না দেখো 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 একটা আচ্ছা আচ্ছা দেখো, নীলাঞ্জন ধ্রুবদা, নীলাঞ্জনরা 15 বছর ওয়েট করেছিল, আর এখন 2.5 মাস ওয়েট করতে গিয়ে ওর কষ্ট হচ্ছে না, 3 মাস বলে ফেলেছে। 15 বছর ওরা ওয়েট করলো যে কেউ গ্রেপ্তার হচ্ছে না, কাউকে পুলিশ ডাকছে না, কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না, অনেককে তো ডেকেছে, পরে তো ইনভেস্টিগেশন হচ্ছে না। সিবিআই কি করছিল? টাকাগুলো ধরেনি কেন পুলিশ? আজকের দিনেও এই টুলু মণ্ডলকে পাওয়া যাচ্ছে না। আজকের দিনে বারুইপুর গণধর্ষণ আছে, সেখানে টাকা ধরতে মূল অভিযুক্ত আজকে টাকা ধরতে তো ইডি সিবিআই লাগানি, বাংলার পুলিশ তো আছে। বারুইপুরের মূল অভিযুক্ত আপনারা কেন বাংলার পুলিশকে কাজ করতে দেননি তাই বলুন না। আচ্ছা আমি ইডি সিবিআই তো লাগেনি, অরিন্দমদার কাছে যাই একটু। কেন বাংলার পুলিশকে কাজ করতে দেননি সেটা বলুন। আপনার কি মনে হয় এই যে বিজেপি আর তৃণমূলের তুতু ম্যায় হচ্ছে, কেন ভাইপোর আগে 2000 লাগিয়ে রেখেছিলেন? আপনি এর আগে বলেছেন যে পুলিশকে কার্যত ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছিল। আর একটা মিনিট আরে ভাই একটা মিনিট, দীপঙ্কর দাস তো একটু, আর শুভঙ্কর আর বর্তমানে মুখ্যমন্ত্রী এসে কি বলছেন যে আমি পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়েছি, পুলিশের বিরুদ্ধে কোনো কেউ কথা বলা যাবে না, পুলিশকে ইট মারা যাবে না, গন্ডগোল করা যাবে না, এগুলো শুভেন্দু অধিকারীর স্ট্যান্ড পয়েন্ট। তিনি বলেছেন যে পুলিশকে অপমান করা মানে মাথায় রাখবেন যে আমি পুলিশ মন্ত্রী, পুলিশকে অপমান করার আগে আপনি 5 বার করে ভাববেন। আমার কথা অরিন্দম দা, এই বক্তব্যের পর পুলিশি অ্যাপ্রোচ কতটা বাড়বে, এবং মানে একটা তো মাইন্ডসেট থাকে, আপনি একটু আগে বললেন কচ্ছপকে উল্টে দেওয়ার মতো, এখন সেই উল্টারও কচ্ছপকে আবার সোজা করে দেওয়া হয়েছে, কিন্তু কচ্ছপ তো ধীর গতির, এবার সেই কচ্ছপ কি দ্রুত হাঁটতে পারবে, দৌড়তে পারবে? কথা, আমরা কিন্তু যারা পুলিশ অফিসার একটা আদর্শ নিয়ে চাকরি করেছি এইরকম মুখ্যমন্ত্রী চেয়েছিলাম। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এইরকম মুখ্যমন্ত্রী চেয়েছিলাম যে গত 9 তারিখ থেকে এখন পর্যন্ত স্টেপ বাই স্টেপ গুলো যদি দেখেন, যে অ্যানাউন্সমেন্ট গুলো করেছিল সেগুলো পরপর কিন্তু করতে চলেছে। এবার আপনাকে বলি, আপনি আমাকে বলুন না যে অনুব্রত মণ্ডল 2.5 বছরের বেশি তিহার জেল থেকে যে বেরোয়, দেবাশিস বাবু আপনি জানেন তো বেল পেলে না কতগুলো কন্ডিশন থাকে, তারপরে বেরিয়ে গিয়ে সেই ওসিকে যেভাবে নাকি আনস্পিকেবল ফিল্দি ল্যাঙ্গুয়েজ করেছিল, যেভাবে সেই সময় স্টেট পুলিশ আজকে মোবাইল সিজ করলো ওসির, কিন্তু তারটা সিজ করলো না, তাহলে আপনি আমাকে বলুন যে সেই যে করলো না, এইটা আজকে যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করলো তার বেলটা ক্যান্সেল করলো না কেন? কেন বেলটা ক্যান্সেল করলো না? 1, 2 নম্বর, এখন যে ইনভেস্টিগেশন গুলো হচ্ছে, আমি আপনাকে বলেছি বিগত দিনে ইনভেস্টিগেশন, ইভেন রেপ, ইভেন মার্ডার,
এবং আপনি 55 ডেজে আজকে চার্জশিট দিয়ে দিচ্ছে, আপনি দেখবেন একজনের কিছু হবে না। বিচারক কিন্তু স্পটে যায় না, বিচারক আফটার পেরিউজিং অল রেলিভেন্ট পেপারস কিন্তু আজকে ডিসিশন নেয়। এই যে সিজার লিস্ট থেকে শুরু করে উইটনেস থেকে শুরু করে এগুলো যে ল্যাকার্ডাইসিক্যাল অ্যাটিটিউড দিয়ে করেছে, এখন কিন্তু এই যে মুখ্যমন্ত্রী যে ইনস্ট্রাকশন দিয়েছে, একটা কথা আপনি বললেননি যে বলেছে যদি আমি কোনো খবর পাই সেই অফিসারের এগেনস্টে কিন্তু আমি সিরিয়াস অ্যাকশন নেব, এবং অলরেডি উনি শুরুও করেছেন। এবং আজকে আপনাদের সিএনটিভি থ্রু দিয়ে বলছি একটা প্যারালাল কিন্তু ইনকোয়ারি স্টার্ট করেছে, টোল ফ্রি নাম্বারও চালু করা হয়েছে, চারটে টোল ফ্রি নাম্বার আমরা পরশুদিন প্রোগ্রাম করেছি। এমবিআই অফিসারকে সাসপেন্ড। হ্যাঁ অরিন্দম দা বলুন। সেটাই বলছি আমি আপনাকে, সেটাই বলছি, আপনি বলুন না এখন পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে কোন পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হিম্মত দেখিয়েছে? আজকে কোন ডিসিকে আজকে সাসপেন্ড করার দিকে? এই কোটেশ্বর রাও আজকে কাকদ্বীপের একটা কালী মূর্তির গলা কেটে দিয়েছে, সেটাকে নিয়ে প্রিজন ভ্যানে চলে এলো। আপনি ভাবতে পারছেন একটা এসপি ওখানে তার অশোক স্তম্ভ রয়েছে। অতএব এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে কথা করেছে, যেগুলো করছে, আমরা দুর্ভাগ্য, আমি বলছি আমরা দুর্ভাগ্য যে গুন্ডা দমন আইনটা পাইনি, আমরা দুর্ভাগ্য যে এই মুখ্যমন্ত্রী পাইনি। কেন? বারুইপুরে আপনারা দেখিয়েছেন উনি বলেছিলেন যে আমি কোনো ইনস্ট্রাকশন দেব না, আরেক মুখ্যমন্ত্রী আজকে অন্য জায়গায় বলে দিচ্ছে রেপ কেসে বলছে প্রেগনেন্ট ছিল। ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যে আজকে যে ডিসিশনগুলো নিচ্ছে, আগামী দিনে দেখবেন একদম। আমি ঠিক আমি বুঝতে পেরেছি। আমি ধ্রুবদার থেকে একটু এটা জানবো। ধ্রুবদা, আপনার কি মনে হয়? আপনি তো বীরভূম জেলাটাকে প্রায় হাতের তালুর মতোই চেনেন। এই যে আর কোন কোন রাঘব বোয়াল আছে দাদা এখনো লুকিয়ে, আপনার কাছে তথ্য আছে আমি জানি, আপনি পুলিশকে সেটা শেয়ার করবেন কিনা বা টিভিতে বলবেন? দেখুন, আমরা অলরেডি শেয়ার করেছি বলে তথ্য সামনে আসছে। আচ্ছা, আরো আমরা অনেক কিছুই বলেছি। দেখুন, যেটা আমরা একজন জনপ্রতিনিধি, আপনার জনগণের সামনে যেখানে বলার দরকার সেখানে নিশ্চিতভাবে বলবো। এরা যেভাবে লুট করেছে, সেই লুটের টাকা মানুষের টাকা, সেই লুটের টাকা রাজকোষের টাকা, সেই রাজকোষে জমা পড়ুক এবং সেখান থেকে উন্নয়ন হোক, বেকার যুবক কর্মসংস্থান পাক, পুলিশের নতুন আরো রিক্রুটমেন্ট হোক, অনেক নতুন নতুন অস্ত্র আসুক, নতুন নতুন যন্ত্রপাতি আসুক, যেখানে ক্রাইম কমবে তার ব্যবস্থা হোক। তার ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের ফেরিওয়ালা পশ্চিম বাংলাকে নতুন ভাবে সাজানোর যিনি চিন্তা ভাবনা করছেন, সেই ব্যক্তি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখাচ্ছেন। আপনারা নিশ্চিতভাবে অপেক্ষা করুন। তার মানে আপনি বলছেন যে আগামী দিনে আরো এরকম সোনার বিস্কুট, সোনার বাঁট এগুলো পাওয়া যাবে বীরভূম থেকে, যেতে পারে নিশ্চিতভাবে। পুলিশ তদন্ত করছে, আগামী সময় আরো অনেক কিছু হবে। বেশ, অনেক ধন্যবাদ সবাইকে। নীলাঞ্জনকে, দীপঙ্কর সরকার আমাদের সঙ্গে ছিলেন, ধ্রুব সাহা রামপুরহাটের বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে ছিলেন। আমরা চাইব স্বচ্ছ পথে তদন্ত এগিয়ে যাক, অপরাধী সামনে আসুক। সত্যি কথা, এটা কিন্তু আমরা গত সরকারের পুলিশের এই ভূমিকা আমরা দেখতে পাইনি। সেটা নীলাঞ্জন যাই বলুক, এখানে যাই বলুক নীলাঞ্জন, আমরা পুলিশের এই ভূমিকা দেখতে পাইনি। পুলিশ এই ভূমিকা নিক, পাথর ছোড়া, ইট ছোড়া, লাঠি ছোড়া, রাস্তা আটকানো, গাড়ি পোড়ানো, সরকারি সম্পত্তি নষ্ট করা, এগুলো বন্ধ হোক। যারা ভেবেছিলেন যে আমরা ধর্মের দোহাই দিয়ে সব পার পেয়ে যাব, এবার তারা খানিকটা আন্ডার কন্ট্রোল। মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ আর যেন না হয়, আমরা এটা চাইব। একই সঙ্গে যারা বাড়িতে খাটের তলায়, বিছানার নিচে, বাথরুমের উপরে টাকা লুকিয়ে রেখেছেন, তাদের টাকাগুলোও সামনে আসুক। পুলিশ ইতিবাচক ভূমিকা নিক। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি হবে, সুমিত রায়ের কি হবে, এই সংশয় আর সন্দেহ নিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। কি হবে, কবে হবে, আর কত দেরি লাগবে? আসুন সবাই মিলে এখানে আজকে অনুষ্ঠান শেষ করি। পরবর্তী খবরের জন্য নজর রাখবো CNN। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।